ওকে। আর কথা তো ক্লিয়ার যাচ্ছে, তাই না? জি, কথা পরিষ্কার আছে, ওকে, শোনা যাচ্ছে। ঠিক আছে। তাহলে আমরা আজকে সেটা শুরু করি, লেকচারটা আমাদের যে আজকে আমাদের মূল ক্লাসটা হচ্ছে লিভার আল্ট্রাসোনোগ্রাফি। আর ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে যে আপনারা এর আগে লিভার ফিজিক্সটা, সরি, আমাদের আল্ট্রাসোনো ফিজিক্স ক্লাসটা করছেন। তো আল্ট্রাসোনো ফিজিক্সের পরে প্রথম যে আমরা আল্ট্রাসোনোগ্রাফির অর্গানটা নিয়ে প্র্যাকটিক্যাল কাজ শুরু করি, সেটা হচ্ছে আপনার লিভার। আমরা ফিজিক্স ক্লাসে অনেক থিওরিটিক্যাল কথাবার্তা বললাম, কিন্তু প্র্যাকটিক্যালি যে প্রত্যেকটা অর্গান ধরে ধরে যে আমাদের কোন অর্গানে কি কি প্যাথোলজি আছে, বা হচ্ছে কোন অর্গানগুলো আমাদের কিভাবে আমাদের কাছে সোনোগ্রাফিক্যাল প্রেজেন্টেশন নিয়ে আসে, এটা জানার জন্য আমাদের আজকের থেকে মূলত শুরু। এভাবে আমরা লিভার জানবো, গল ব্লাডার জানবো, বা বিভিন্ন আদার্স অর্গান যেগুলো সেগুলো জানবো। তবে আমাদের যে অর্গানগুলো আছে বডিতে, এগুলোকে আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করি সোনোগ্রাফিক্যালি। একটা হচ্ছে আমাদের যে সলিড অর্গান, আর কিছু আছে ভিসকাস, যে আপনার দেখা গেল যে হলো ভিসকাস থাকে, যেমন গল ব্লাডার থাকে অথবা ইউরিনারি ব্লাডার থাকে। এগুলো হচ্ছে এগুলো ক্যাভিটি টাইপের। তো এই সলিড অর্গান গুলোর আলট্রাতে আমরা যে ফাইন্ডিংস গুলো পাই, সেটা দেখা যায় যদি আমরা লিভারটাকে ভালো করে শিখি, তাহলে এরকম সলিড অর্গান যা আছে, ফর এক্সাম্পল আমি যদি বলি প্যানক্রিয়াস, স্প্লিন, কিডনি, দেখা যাবে আমরা যদি একটা সলিড অর্গানের ভালো করে আলট্রাটা শিখতে পারি, তাহলে রিলেটেড যত রকমের সলিড অর্গান আছে সবগুলোর আমাদের একটা গ্রস আইডিয়া হয়ে যায়। ফলে আমাদের পরবর্তীতে সোনো ফিজিক্সটাকে ব্যবহার করে আমরা বাকি যে কোনো সলিড অর্গানের আলট্রাগুলো করা আমাদের জন্য সহজ হয় বা বুঝতে সহজ হয়। একইভাবে আমরা যদি একটা আহ, ইস্যু করি, ক্যাভিটারি স্ট্রাকচারে যদি আমরা আলট্রা করি, যেমন গল ব্লাডারে শিখি, তাহলে দেখা যাবে ইউরিন ব্লাডারের কোনো প্যাথোলজি থাকলে সেটা আমরা একই ফিজিক্স দিয়ে বা একই থিওরি দিয়ে এটাতে ইমপ্লিমেন্ট করতে পারি। আর আজকের ক্লাসটা আরো বেশি ইম্পর্টেন্ট এর জন্য লিভার অর্গানটা এই আলট্রাটা করতে গিয়ে আমাদের ফিজিক্সেরও কিছু ব্যবহার হবে, পাশাপাশি আমাদের মেশিন সেট আপ আমরা জেনে যাবো যে আমরা যে মেশিন কিভাবে মেশিনটা সেট করে আমরা আলট্রাটা প্রোগ্রেস করি, এটা আজকের ক্লাসের মাধ্যমে আমরা জানতে পারবো, যেটা সাধারণত আর নেক্সট কোনো ক্লাসে বলা হয় না, যে কিভাবে আমাদের মেশিন সেট আপটা রেখে আমরা কাজটা প্রোগ্রেস করি, পরবর্তীতে আমাদের যে মেশিনের কন্ট্রোলার গুলো আছে সেগুলো কিভাবে চেঞ্জ করি। আচ্ছা, তাহলে শুরুতে আমরা লিভার আল্ট্রাসোনোগ্রাফিতে যে কোনো স্ট্রাকচারে যখন আমরা আল্ট্রাসোনোগ্রাফি শিখতে যাই, তখন হচ্ছে আমাদের ওই স্ট্রাকচারের কিছু অ্যানাটমি জানতে হয়। তো এখন লিভার অনেক বড় একটা স্ট্রাকচার, এর অ্যানাটমি অনেক কিছু আছে, কিন্তু আল্ট্রা করতে আমরা এত অ্যানাটমি কোনো স্ট্রাকচারেরই জানবো না, কোনো অর্গানেরই জানবো না। যতটুকু অ্যানাটমি জানলে আমাদের আল্ট্রা করা হয়ে যাবে, ততটুকু অ্যানাটমি জানলেই হবে। তো লিভারের অ্যানাটমি আমরা কি জানবো? লিভার একটা সলিড স্ট্রাকচার, এটা আমাদের কোথায় থাকে এটা আমরা জানি, যে আমাদের রাইট হাইপোকন্ড্রিয়াক রিজিয়ন, এপিগ্যাস্ট্রিক রিজন, এবং হচ্ছে আমাদের যে লেফট হাইপোকন্ড্রিয়াক রিজন, এই তিনটে এরিয়াতে মূলত আমাদের লিভারটা থাকে। এই যে রাইট হাইপোকন্ড্রিয়াক রিজন, এপিগ্যাস্ট্রিক রিজন, এবং হচ্ছে আমাদের যে লেফট হাইপোকন্ড্রিয়াক রিজন, এই তিনটে এরিয়াতে মূলত আমাদের লিভারটা থাকে। এটার এতটুকু অ্যানাটমি জানলেই হবে আলট্রা করার জন্য। আর পাশাপাশি একটু জানতে হবে যে আমাদের লিভারটাকে আমরা যখন ভাগ করি, কয়েকটা লোবে ভাগ করি। লেফট লোবে ভাগ করি, রাইট লোবে ভাগ করি, বা এখানে আরো দুটো এক্সট্রা লোব থাকে, কর্ডেট লোব থাকে, কোয়াড্রেট লোব থাকে। যেটা ভাগ করি আমরা কি দিয়ে? এই লোবটাকে, লেফট লোব এবং লিভারটাকে যে আমরা লেফট লোব এবং রাইট লোবে ভাগ করি, এটা একটা লিগামেন্ট দিয়ে ভাগ করি, সেটাকে বলা হচ্ছে আমাদের ফ্যালসিফর্ম লিগামেন্ট। আর এই যে লেফট লোব এবং রাইট লোবের অ্যান্টেরিয়রলি থাকে হচ্ছে মূলত ফ্যালসিফর্ম লিগামেন্টটা, কিন্তু এটা নিচের দিকে থাকে হচ্ছে যে লিগামেন্টটা ইনফিরিয়র বর্ডারের দিকে, তাকে বলে লিগামেন্টাম টেরিস। তাহলে এই লিগামেন্টাম টেরিস এবং ফ্যালসিফর্ম লিগামেন্ট দিয়ে মূলত আমাদের লিভারটাকে দুইটা লোবে ভাগ করা হয়ে গেছে, লেফট লোব এবং রাইট লোব। এটাকে যদি আমরা অ্যান্টেরিয়র থেকে দেখি তাহলে এরকম দেখবো, আর যদি পোস্টেরিয়র দিক থেকে দেখি তাহলে এটাকে দেখতে পাবো বাড়তি দুইটা লোব আছে, এটাকে বলে কর্ডেট লোব, এটাকে বলা হচ্ছে কোয়াড্রেট লোব, আর এখানে গল ব্লাডারটা থাকে। এতটুকু অ্যানাটমি জানলে মূলত আমাদের লিভারের আর কোনো অ্যানাটমি জানতে হয় না। তাহলে লিভারে যদি আমরা অ্যানাটমি জানি আলট্রার ক্ষেত্রে, যে এটার পজিশনটা কোথায়, এক, আর দুই নম্বর যেটা লোবটা ভাগ হয়েছে কিভাবে, কারণ আমরা ফ্যালসিফর্ম লিগামেন্টটা আলট্রাতে কিন্তু দেখতে পাই, যার মধ্যে আমরা ডিমার্কেট করতে পারি এটা লেফট লোবে না রাইট লোব। ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা কি লেফট লোব এবং রাইট লোবের? এটা ক্লিনিক্যাল ইম্পর্টেন্সটা হচ্ছে যে আমরা যখন সোনোলজিক্যালি কোনো একটা ম্যাচ পেলাম বা কোনো একটা অ্যাবসেস পেলাম, তখন কিন্তু আমরা উল্লেখ করি যে লেফট লোব অফ দ্য লিভারে তার এই ম্যাচটা আছে, অথবা লেফট লোব অফ দ্য লিভার তার এই অ্যাবসেসটা আছে। তাহলে ক্লিনিশিয়ানের অ্যাপ্রোচ গুলো সহজ হবে। যে রাইট লোবে যদি একটা অ্যাবসেস থাকে, তাহলে যত সহজে ক্লিনিশিয়ান তার পারকিউটেনিয়াস অ্যাপ্রোচের মাধ্যমে অ্যাবসেস ড্রেন করতে পারবে, নিশ্চয় লেফট লোবে যদি একটা অ্যাবসেস থাকে সেটা সেভাবে সে অ্যাপ্রোচ করতে পারে না। তো এই জন্য আমরা আলট্রা করার সময় আমরা বলে দিই যে হচ্ছে যে এটা লেফট লোবে আছে নাকি রাইট লোবে আছে, এই জন্য আমাদের এই অ্যানাটমিটা একটু জানতে হয়। তাহলে এতটুকু অ্যানাটমি জানলে হয়ে যাবে আমাদের আলট্রা করার জন্য, আর বাড়তি অ্যানাটমি জানতে হবে না। এখন এই আলট্রা গুলো যখন আমাদের কাছে আসে, তখন কি নিয়ে আসে, মানে ইন্ডিকেশন গুলা কি 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 কন্ডিশন নিয়ে আমাদের কাছে আলট্রা গুলা করতে আসে? এটা মূলত
দুইভাবে হতে পারে। একটা হতে পারে আমরা যেহেতু দুইভাবে আমরা রোল প্লে করি, একটা হচ্ছে আমরা সোনোলজিস্ট, পিওর সোনোলজিস্ট হিসেবে যখন আমরা রোল প্লে করি, তখন একজন ক্লিনিশিয়ান তার রুগীকে আমাদের কাছে রেফার করে যে ওনার একটা আলট্রা করে দেখা। অথবা এখন আমরা যেহেতু জিপি করি, দেখা যায় যে আমরা নিজেরাই রুগীটাকে দেখছি, দেখার পরে নিজেরাই অ্যাডভাইস করলাম যে একটা আলট্রা করি। তাহলে সেক্ষেত্রে আমি ক্লিনিশিয়ান এবং সোনোলজিস্ট দুইটারই রোল প্লে করতেছি। সেক্ষেত্রে আমি জানি কেন আমি রুগীটাকে আলট্রাটা করতেছি। আর যদি ক্লিনিশিয়ান আপনার কাছে পাঠায়, তাহলে সম্ভাব্য কি কি কারণে আপনি আলট্রাটা পেতে পারেন। একটা হচ্ছে পেশেন্ট হয়তো কমপ্লেন করলো যে তার রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনে পেইন আছে, অথবা তার হচ্ছে যে দেখা গেলো যে তার রাইট হাইপোকন্ড্রিয়াক রিজন অথবা এপিগ্যাস্ট্রিক রিজনে পেশেন্টের হেভিনেস আছে। পাশাপাশি দেখা গেলো পেশেন্টের একটা জ্বর ফ্লাকচুয়েটিং জন্ডিস আছে, অথবা র্যাপিডলি প্রোগ্রেসিভ তার জন্ডিস আছে। বা তার হচ্ছে দেখা গেলো যে তার আপনি দেখলেন যে পেশেন্টের হাত দিয়ে পেশেন্ট ক্লিনিক্যালি যখন ক্লিনিশিয়ান হাত দিয়ে এক্সামিনেশন করে, তখনই দেখা গেলো তার একটা হাতে লিভারটা পালপেট করতেছে। তখন যে এনলার্জ লিভার যদি উনি সাসপেক্ট করে, সেক্ষেত্রে কেন, পরে সে আইডেন্টিফাই করবে আসলে কেন তার হেপাটোমেগালি হচ্ছে বা এনলার্জ লিভার হচ্ছে। কিন্তু এনশিওরড হয় হচ্ছে যে তার আসলে লিভার এনলার্জ হয়েছে কিনা। তাহলে দেখা গেলো এখানে কি কি কারণ আসতে পারে। যদি একটা এনলার্জ লিভার থাকে অথবা হেপাটোমেগালি থাকে, এক্ষেত্রে আমাদের কাছে ক্লিনিশিয়ান রেফার করে, অথবা আমরা নিজেরা এরকম ফাইন্ডিংস পেলে একটা আলট্রা করি। অথবা কারো যদি রাইট আপার অ্যাবডোমিনাল পেইন অথবা রাইট হাইপোকন্ড্রিয়াক রিজনে পেইন থাকে, সেক্ষেত্রে আমাদের কাছে আলট্রা করতে আসে। সাসপেক্ট করছি যে লিভার ম্যাস থাকতে পারে, অথবা লিভারে কোনো মেটাস্টেসিস থাকতে পারে, লিভার কোনো অ্যাবসেস থাকলে, বা পেশেন্টের জন্ডিস থাকলে সেটা ফ্লাকচুয়েটিং থাকুক অথবা প্রোগ্রেসিভলি ইনক্রিজিং তা হোক, বা অ্যাবডোমিনাল যদি কোনো ট্রমা হয়, যদি অ্যাসাইটিস আমরা ক্লিনিক্যালি সাসপেক্ট করি বা পেয়ে থাকি, সাসপেক্টেড মেটাস্টেসিস। আর হচ্ছে যদি ফিভার অফ আননোন অরিজিন, মানে পাইরেক্সিয়া অফ আননোন অরিজিনও আমরা একটা লিভারের আলট্রা করে দেখি যে হচ্ছে যে তার কোনো সেটা আসলে অ্যাবসেস ডায়াগনোসিসের জন্য। কারণ অনেক সময় লিভার অ্যাবসেসের আছে, লিভার অ্যাবসেস কিন্তু পেশেন্টের বাড়তি কোনো সিমটমস খুঁজে পাওয়া যাচ্ছে বা কোনো সাইট খুঁজে পাওয়া যাচ্ছে না, আলট্রা করে আমরা পাইরেক্সিয়া অফ আননোন অরিজিনের সাইট হিসেবে দেখা গেলো যে লিভার একটা অ্যাবসেস আছে, সেটা আমরা খুঁজে দিই। তাহলে আমরা জানলাম যে যখন আমরা লিভারের আলট্রা করব, লিভারের কিছু অ্যানাটমি জানতে হয়, আর পাশাপাশি এখন যে কি কি ইন্ডিকেশনের রোগীগুলো আমাদের কাছে আসে সেটা আমরা জানলাম। তো রুগী আপনার কাছে আসলো যে আলট্রা করতে, আপনি একটা ইন্ডিকেশন পেলেন, হয় ক্লিনিশিয়ান দিল বা আপনি অ্যাডভাইস করাতে আপনি বুঝতে পারতেছেন, এই কারণে আপনি লিভারের আলট্রাটা করতে দিয়েছেন। এখন এই পেশেন্টের প্রিপারেশনটা কি নিব। আলট্রা করার সময় আমরা প্রিপারেশন গুলা কি নিয়ে, যে মনে রাখতে হবে একটা কমন ফর্মুলা আছে। আমাদের আপার অ্যাবডোমেনের আলট্রার সময় আমরা একটা ফর্মুলা ফলো করি, লোয়ার অ্যাবডোমেনের আলট্রার সময় একরকম একটা ফর্মুলা ফলো করি। তো লোয়ার অ্যাবডোমেনে মনে রাখবেন যে সেক্ষেত্রে আমরা লোয়ার অ্যাবডোমেন যখন আলট্রা করতে যাই, তখন আমরা পেশেন্টের ইউরিনের ব্লাডারটা ফিল আপ রাখি। কিভাবে ফিল আপ করি, কতক্ষণ কি করতে হয়, এগুলো আমরা যখন লোয়ার অ্যাবডোমেনের আলট্রা শিখাবো তখন এটা বলে দেবো। আর আপার অ্যাবডোমিনাল আলট্রা সেটা আমি লিভার করি, প্যানক্রিয়াস করি, অথবা স্প্লিন করি, যেটাই আমি করি না কেন, এটার স্ক্যানিং টেকনিকের ক্ষেত্রে প্রিপারেশনটা থাকবে হচ্ছে কি তার একটা বাউল প্রিপারেশন লাগবে। কারণ হচ্ছে যদি তার গ্যাস শ্যাডো বেশি থাকে, তাহলে কিন্তু আমরা লিভারটাকে বা আলাদা যে গল ব্লাডারটাকে, প্যানক্রিয়াসটাকে, এগুলোকে ভালো দেখতে পাই না। এই ক্ষেত্রে আমরা পেশেন্টকে বলি 6 থেকে 8 ঘন্টা সে না খেয়ে থাকবে। 6 থেকে 8 ঘন্টা সে না খেয়ে থাকবে। আর তারপর হচ্ছে আমরা তার আলট্রাটা। আর যদি এটা বাচ্চা হয়, সেক্ষেত্রে আমরা বলেছি আপনি বাচ্চাটাকে 3 ঘন্টা না খাওয়াই রাখেন। তাহলে 3 ঘন্টা, বাচ্চাদের ক্ষেত্রে 3 ঘন্টা সে না খেয়ে থাকবে। আর অ্যাডাল্টদের ক্ষেত্রে সে 6 থেকে 8 ঘন্টা না খেয়ে থাকবে, তারপরে সে আলট্রাটা করবে। তবে এখানে একটা ব্যতিক্রম হচ্ছে যে যদি রোগীর কোনো ইমার্জেন্সি থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আর এসব রুলস ফলো করা হয় না, তখন আমরা আলট্রা করে ফেলি। যদি ফাইন্ডিংস পেয়ে যাই তাহলে ভালো, আর যদি ফাইন্ডিংস না পাই তাহলে আমরা পরবর্তীতে আবার পেশেন্টকে অ্যাডভাইস করি যে আপনি প্রিপারেশন নিয়ে আসেন, তারপর আলট্রা। তো ইমার্জেন্সি কন্ডিশনে আমরা বুঝা গেছে যে প্রিপারেশন ছাড়াও আলট্রা করতে হয় আমাদেরকে। আর যদি একেবারে আমরা গাইডলাইন ফলো করে আগাই, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে পেশেন্টকে 6 থেকে 8 ঘন্টা না খেয়ে থাকতে হবে। আর বাচ্চা হলে সেক্ষেত্রে 3 ঘন্টা না খেয়ে থাকবে। তাহলে এই হচ্ছে মূলত আমাদের পেশেন্টের প্রিপারেশনটা। এখন এই যে আমাদের পজিশনটা আমরা কি করি, মনে রাখতে হবে যখন আমরা আলট্রা করে থাকি তখন পেশেন্টকে আমরা সুপাইন পজিশনে শোয়াই। সুপার পেশেন্টের পজিশন সাধারণত লিভার আলট্রা করার সময় আমরা একটা পজিশনে বেশি মেনটেন করি, সেটা হচ্ছে আমাদের পেশেন্ট সুপাইন পজিশনে শুয়ে তারপর তারা আমরা আলট্রাটা করে থাকি। আর এই যে আলট্রাটা করবো, এক্ষেত্রে আমরা কোন প্রবটা চয়েস করবো। এই পেশেন্টের আলট্রার ক্ষেত্রে আমরা যে প্রব আমরা জানি, যে কোনো ডিপ অর্গানের আলট্রা করার সময় আমরা করি হচ্ছে লো ফ্রিকোয়েন্সি কার্ভিলিনিয়ার প্রব। আমরা মনে রাখতে হবে, আমরা ফিজিক্স ক্লাসে বলে দিছিলাম যে যখনই কোনো ডিপ স্ট্রাকচারে আমরা আলট্রা করবো, তখন লো ফ্রিকোয়েন্সি প্রবটা নেব। আর লো ফ্রিকোয়েন্সি প্রব কোনটা আমাদের কাছে আছে, কার্ভিলিনিয়ার প্রবটা। সেটা কোনটা, এটা হচ্ছে সেই লো ফ্রিকোয়েন্সি কার্ভিলিনিয়ার প্রব, যেটা ফ্রিকোয়েন্সি হতে পারে 2 থেকে 5 মেগাহার্টজ এর মধ্যে যে কোনোটাই। তা আমরা যে কোনো মেগাহার্টজ নিতে পারি। আমরা এখানে দেখা গেলো 3.5 মেগাহার্টজ নিয়ে কাজ করতেছি। তবে 2 থেকে 5 মেগাহার্টজ যে কোনো রেঞ্জটা হবে আমাদের লো ফ্রিকোয়েন্সি প্রবটা, আর এটা কার্ভিলিনিয়ার প্রবটা। তা কার্ভিলিনিয়ার প্রবটা আমরা নিলাম, তাহলে আমরা জানলাম হচ্ছে পেশেন্টের প্রিপারেশন নিলাম, পজিশন করলাম, এখন প্রবটা হাতে নিয়ে নিছি। প্রবটা হাতে নেওয়ার পরে এখন আমরা স্ক্যানটা করবো। এখন এই পেশেন্টের আমরা স্ক্যানটা কিভাবে করবো।
তো আমরা স্ক্যান তো করবো পেশেন্টকে সুপাইন পজিশনে, প্রব হাতে আছে। এখন স্ক্যান করার টেকনিকটা কি, প্রথমেই আমরা স্ক্যান করার ক্ষেত্রে মনে রাখতে হবে যে স্ক্যান করার ক্ষেত্রে আমাদেরকে যে প্রবটা হাতে নেওয়ার পরে প্রবটাকে ভার্টিক্যালি ধরতে হবে। এখানে একটা জিনিস দেখে রাখা ভালো যে প্রবে প্রবে দেখা যায় যে এই যে একটা উঁচু জায়গা আছে, এটা হচ্ছে ইন্ডিকেটর সাইট। কোনো কোনো প্রবে দেখা যায় এখানে উঁচু করে দেয়, কোনো কোনো প্রবে একটা গোল মার্ক করে দেয়, সেটা কমলা রঙের হতে পারে অথবা লাল রঙের হতে পারে। তো এটা হচ্ছে ইন্ডিকেটরটা। এই যে ইন্ডিকেটরটা আছে প্রবের, ইন্ডিকেটরটা থাকবে সবসময় আমাদের দিকে। পেশেন্ট যে এখানে শুয়ে আছে, তাহলে এই যে প্রবটা এখানে ধরলো, ধরলে প্রবের ইন্ডিকেটরটা থাকবে ডক্টরের দিকে। আর যদি আমরা ট্রান্সভার্সলি ধরি আর যদি ভার্টিক্যালি ধরি, সেক্ষেত্রে ইন্ডিকেটরটা থাকবে হচ্ছে উপরের দিকে। দেখি জিনিসটা কি রকম। যখন আমাদের পেশেন্ট আমরা আলট্রা করতে যাচ্ছি, তখন আমরা কি করবো, প্রথমে এই যে আমাদের যে এপিগ্যাস্ট্রিক রিজিয়ন আছে, লিভার আলট্রার ক্ষেত্রে স্ক্যানিং টেকনিক হচ্ছে এপিগ্যাস্ট্রিক রিজিয়ন আমরা প্রবটা ধরবো। এখন সেক্ষেত্রে কি করবো, ইন্ডিকেটরটা দিব উপরের দিকে। তাহলে ইন্ডিকেটরটা আমরা উপরের দিকে দিলাম। ইন্ডিকেটরটা উপরের দিকে দিয়ে যখন আমরা এপিগ্যাস্ট্রিক রিজিয়নের প্রবটা ধরবো, তখন আমরা দেখতে পাবো লেফট লোব অফ দ্য লিভারের ভার্টিক্যাল সেকশনটা, এটা আমরা দেখতে পাচ্ছি লেফট লোব অফ দ্য লিভারের ভার্টিক্যাল সেকশন, কারণ এপিগ্যাস্ট্রিক রিজনে লেফট লোব অফ দ্য লিভার আছে। ভার্টিক্যাল সেকশন পাওয়ার পরে আমরা প্রবটাকে হচ্ছে ট্রান্সভার্স করে দেবো। এই ট্রান্সভার্স যখন করে দিব, তখন প্রবের ইন্ডিকেটরটা থাকবে ডক্টরের দিকে। তাহলে এই যে আপনার প্রবের ইন্ডিকেটরটা প্রবটা থাকলে এখানে, তখন ট্রান্সভার্স করে দিলে আমরা লিভারের ট্রান্সভার্স সেকশন দেখতে পাবো। তাহলে আমরা প্রথমে গিয়ে এপিগ্যাস্ট্রিক রিজিয়নে জিপয়েড প্রসেসের নিচে প্রবটাকে ভার্টিক্যালি ধরবো, ইন্ডিকেটরটা থাকবে হেডের দিকে। তখন আমরা লেফট লোব অফ দ্য লিভারের ভার্টিক্যাল সেকশনটা দেখতে পাবো। তারপর আমরা প্রবটাকে ওই পজিশনে রেখে ট্রান্সভার্স করে দেবো, ইন্ডিকেটরটা থাকবে আমাদের দিকে। সেক্ষেত্রে আমরা লেফট লোব অফ দ্য লিভারের ট্রান্সভার্স সেকশনটা দেখতে পাবো। এখন এই ট্রান্সভার্স সেকশনটা দেখার পরে প্রবটাকে আমরা একটু অবলিক করে দেবো, ঠিক এভাবে। অবলিক করে কি করবো, এখান থেকে বলা হচ্ছে রকিং প্যাটার্ন, একটু আপস অ্যান্ড ডাউন, আপ অ্যান্ড ডাউন মুভমেন্টটাকে বলা হয় রকিং প্যাটার্নে। রকিং প্যাটার্নে আমরা কি করবো, প্রবটাকে এপিগ্যাস্ট্রিক রিজিয়ন থেকে আস্তে আস্তে নিচের দিকে নামাতে থাকবো। যখন প্রবটা নিয়ে আমরা ইসেতে চলে আসবো, মিড রাইট মিড ক্লেভিকুলার লাইন বরাবর চলে আসবো, তখন পেশেন্টকে বলবো একটা লম্বা করে শ্বাস টান দেন। এই যে লম্বা করে শ্বাস টান দিল, তখন কি হবে, পুরা লিভারটাকে আমরা দেখতে পাবো। এই যে পুরা লিভারটাকে দেখতে পাবো, এই সময়টাতে মূলত আমরা পুরা লিভারের স্প্রেনটা মেজারমেন্ট করি যে লিভারটা আসলে কতটুকু সাইজের। এই জন্য আমাদেরকে মনে রাখতে হবে লিভার স্ক্যানের সময় যখন আমরা রাইট মিড ক্লেভিকুলার লাইন বরাবর আসি, তখন পেশেন্টকে বলি যে একটা ডিপ ব্রিথ নেওয়ার জন্য। ডিপ ব্রিথ যখন নেয়, তখন আমরা লিভারের ফুল স্প্রেনটা পাই। তাহলে আমরা এখান থেকে আহ প্রথমে ভার্টিক্যালি ধরলাম, ধরে তারপর ট্রান্সভার্স করলাম, ট্রান্সভার্স করে অবলিক করলাম, অবলিক করে সাবকোস্টাল মার্জিন বরাবর আমরা প্রবটাকে নিচের দিকে ডাউনওয়ার্ড আনতে থাকতেছি। আর প্রবটাকে একটু রকিং প্যাটার্নে আপস এন্ড ডাউন করে করে আমরা নিচের দিকে আনতেছি। যখন রাইট মিড ক্লেভিকুলার লাইন বরাবর আসবে, তখন পেশেন্টকে বলবো একটা লম্বা করে শ্বাস টান দেন। তখন আমরা লিভারের ফুল স্পেনটা নিব অ্যালং দ্য রাইট মিড ক্লেভিকুলার লাইন। এরপর আমরা প্রবটাকে নিয়ে চলে আসবো আস্তে আস্তে, যখন আমাদের অ্যান্টেরিয়র এক্সিলারি লাইন বরাবর আসবে। ওকে, সরি। যখন এটা অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি লাইন বরাবর আসবে, তখন আমরা আবার প্রবটাকে ভার্টিক্যাল করে দিব। তাহলে বোঝা গেল যে আমরা প্রথমে ঠিক এভাবে আমরা এখানে যখন অ্যান্টেরিয়র অ্যাক্সিলারি লাইন বরাবর আসবে, তখন প্রবটাকে আমরা ভার্টিক্যাল করে দিব। তাহলে প্রথমে আমরা স্ক্যানিং টেকনিক হচ্ছে, প্রথমে আমরা জিপয়েড প্রসেসের নিচে প্রবটাকে ভার্টিক্যালি ধরবো, ইন্ডিকেটরটা থাকবে মাথার দিকে। তখন আমরা লেফট ওভার দ্য লিভারের ভার্টিক্যাল সেকশনটা দেখতে পাবো। তারপর আমরা ওই বরাবরই প্রবটাকে ট্রান্সভার্স করে দিব, ট্রান্সভার্স করে দিলে আমরা সেক্ষেত্রে আমরা লেফট ওভার দ্য লিভারের ট্রান্সভার্স সেকশনটা দেখতে পাবো। সেখান থেকে আমরা প্রবটাকে অবলিক করে দিব, অবলিক করার পর সাবকোস্টাল মার্জিন ধরে ধরে আমরা এটাকে আপস এন্ড ডাউন রকিং প্যাটার্ন এটাকে নিচের দিকে নামাতে থাকবো। যখন মিড ক্লেভিকুলার লাইন বরাবর আসবে, তখন পেশেন্টকে বলবো লম্বা করে শ্বাসটা দেন। তাহলে ফুল লিভার স্পেনটা আমরা দেখতে পাবো। আর লাস্ট অফ অল আমরা কি করবো, লাস্ট অফ অল আমরা যখন অ্যান্টেরিয়র এক্সিলারি লাইন বরাবর আসবে, অ্যান্টেরিয়র এক্সিলারি লাইন বরাবর আসলে তখন আমরা প্রবটাকে আবার ভার্টিক্যাল করে দিব। তাতে আমরা লিভারের সাথে পাশাপাশি আমরা দেখতে পাবো কিডনি সেকশনটা দেখতে পাবো। তো এখন আপনারা এই যে স্ক্যানিং টেকনিকটা আমরা বললাম, এটা অনেকটা থিওরিটিক্যাল বলা হয়েছে। এতটুকু আইডিয়া রাখেন, যখন প্র্যাকটিক্যাল ক্লাসে আমরা যাব, তখন খুব সহজে আপনারা দেখতে পাবেন কিভাবে আমরা প্রবটাকে ভার্টিক্যাল, ট্রান্সভার্স, অবলিক ধরে ধরে এসে আমরা স্ক্যানটা করে থাকি। এটা টোটাল আউটলাইনটা যাবে। আর এই পেশেন্টের উপর যদি আমরা আলট্রা করতাম, তাহলে কি করতাম, প্রবটাকে প্রথমে এখানে ধরতাম, ধরে ভার্টিক্যাল ধরতাম, ভার্টিক্যাল ধরার পরে ট্রান্সভার্স করতাম, ট্রান্সভার্স করার পরে অবলিকলি সাবকোস্টাল মার্জিন বরাবর নিয়ে আসতাম। যখন মিড ক্লেভিকুলার লাইন বরাবর আসতো, তখন পেশেন্টকে বলতাম ডিপ ব্রিথ নেন, তখন আমরা তার ফুল স্পেনটা দেখতাম। অ্যান্টিরিয়র অ্যাক্সিলারি লাইন বরাবর আসলে প্রবটাকে আমরা আবার ভার্টিক্যাল করে দিতাম, তাহলে লিভারের সাথে আমরা কিডনির রিলেশনের একটা ভিউ দেখতে পেতাম। এই হচ্ছে মূলত আমাদের লিভারের স্ক্যানিং টেকনিকটা।
তাহলে আমরা জানলাম লিভার যখন আমরা স্ক্যান করব, তাহলে মূল কথা হচ্ছে প্রথমে আমাকে জানতে হবে যে কি এই পেশেন্টটাকে আমরা কিভাবে প্রিপারেশনটা নিব, কোন পজিশনে আমরা স্ক্যানটা করব, কোন প্রবটা চয়েস করব, পাশাপাশি আমাদের স্ক্যানিং টেকনিকটা গেল। কারণ এই যে স্ক্যানিং টেকনিকটা আমরা করতেছি, স্ক্যান করতে গেলে আমাদেরকে দেখতে হবে যে এই যে ছবিটা আসতেছে, ছবিটা ভালো আসতেছে না খারাপ আসতেছে। এই যে ছবি ভালো আসতেছে না খারাপ আসতেছে, এই সময় এই লিভার স্ক্যানের সময় আমরা মেশিনের গেইন সেট করে দিই। গেইন জিনিসটা কিরকম? গেইনটা হচ্ছে যে যখন আমি ছবিটা তুলি, মেশিনে ছবিটা আসে, তখন দেখা যায় অনেক সময় দেখা যায় অনেক কালো দেখা যাচ্ছে। তখন এই যে কালো যে ছবিটা আমাদের ভালো ভিউ দেখাচ্ছে না, তখন এটাকে আমি যে আমাদের টার্গেট অপটিমাম ইমেজটা আনা, তখন এই গেইন চেঞ্জের মাধ্যমে আমরা তাহলে সেক্ষেত্রে কি করি, গেইনটা একটু বাড়াই দিই। যখন ছবিটা অনেক বেশি ডার্ক আসে, তখন আমরা গেইনটা একটু বাড়াই দিই। তাহলে এটা গেইনটা কোথায় দেখবো? যারা ফিজিক্স ক্লাসের প্র্যাকটিক্যাল ক্লাস করছেন তখন দেখবেন সেখানে মেশিনে একটা অপশনে থাকে গেইন। তো ওই গেইনটাকে জাস্ট ঘুরাইলেই হয়, ডান দিকে বাম দিকে, ডানে ঘুরাইলে গেইনটা বাড়ে, বামে ঘুরাইলে গেইনটা কমে। তো যদি আমরা দেখি যে আমাদের আলট্রা করার সময় ছবির কোয়ালিটিটা ডাউন আসতেছে, অনেক ডার্ক আসতেছে, তখন আমরা কি করি, গেইনটা একটু বাড়াই দিই। তখন আমার অপটিমাম যে অনেক বাড়াই না, যেটাতে আমি ভালো দেখতে পাই সেই গেইনে নিয়ে মেশিনটাকে সেট করি। আবার যখন দেখতে পাই যে হচ্ছে যে আমার ছবিটা অনেক বেশি ব্রাইট দেখা যাচ্ছে, তখন আমরা কি করি, এটা গেইনটাকে একটু কমাই দিই। এই গেইনটা কমাই দিয়ে আমরা অপটিমাম ইমেজ আনি। আমরা গেইন কমাই মানে এই না যে ওটাকে ডার্ক করে দিই, আবার গেইন বাড়ায় মানে এই না যে এটাকে অনেক ব্রাইট করে দিই। আমাদের একটা অপটিমাম লেভেলে আনে। এখন প্রশ্ন হচ্ছে আমি কখন বুঝতে পারবো ছবিটা অপটিমাম লেভেলে আসছে? এই জন্য আমাদেরকে জানতে হবে, প্রথমে যখন আমরা একটা মেশিন পাই, নতুন কোনো মেশিন হলে, বা আমরা যদি আগে জানা না থাকে এই মেশিনের কত গেইনে কাজটা করতে হবে, সেক্ষেত্রে আমরা এই গেইন সেট আপটা করে নিতে হয়। তো গেইন সেট আপটা কার সাপেক্ষে করে নিই? গেইন সেট আপটা মনে রাখতে হবে আমরা লিভারের সাপেক্ষে আমরা গেইন সেট আপটা করি। এই লিভারকে দেখে যে আমরা গেইন সেট আপটা করি, তাহলে লিভারটা কেমন আসলে আমি বলবো যে আমার মেশিনের গেইন সেট আপটা ঠিক আছে। আমি লিভারকে কালো দেখতেছি, লিভারকে একটু গেইন বাড়াই, ঠিক করতেছি। এখন কতটুক আসলে লিভারটাকে কিরকম দেখলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ মেশিনের গেইনটা ঠিক আছে, সেটা হচ্ছে যে আপনি যখন আলট্রাটা করবেন, আলট্রা করার সময় দেখলেন যে আপনি স্ক্যান করলেন, করার পরে ছবিটা অনেক ডার্ক আসছে, আপনি সেখানে গেইনটা একটু বাড়াচ্ছেন। এখন বাড়াইলে কতটুকু বাড়ানোর পরে বলবো যে হ্যাঁ না আমার গেইন সেট আপ ঠিক আছে? সেটা হচ্ছে এই যে একটা লিভার, এটা একটা লিভারের স্ক্যান। এখানে আমরা লিভার প্যারেনকামা গুলা দেখতে পাচ্ছি, লিভারের মধ্যে ভেসেল গুলা দেখতে পাচ্ছি, পোর্টাল ভেন দেখতে পাচ্ছি, হেপাটিক ভেইন দেখতে পাচ্ছি। আর এখানে কি দেখতে পাচ্ছি, আমরা এখানে একটা হাইপার ইকুইক লাইন দেখতে পাচ্ছি। এই যে হাইপার ইকুইক লাইনটা দেখতে পাচ্ছি, এটা মূলত ডায়াফ্রামকে দেখতে পাচ্ছি। তাহলে লিভার যখন আমরা স্ক্যান করি, এগুলো হচ্ছে লিভার প্যারেনকাইমা দেখতে পাচ্ছি। এই লিভার প্যারেনকাইমাকে আমি এখন আমার গেইনটা ঠিক আছে কিনা বুঝবোটা কিভাবে? যখন আমি দেখতে পাবো লিভার প্যারেনকাইমাটাকে আমি কি দেখতে পাচ্ছি, ভালো মতো দেখতে পাচ্ছি। লিভার প্যারেনকাইমা গুলো সুন্দর মতো দেখা যাচ্ছে, অনেক ব্রাইটও দেখা যাচ্ছে না, অনেক ডার্কও দেখা যাচ্ছে না। তাহলে বুঝতে হবে আমার মেশিনের গেইন সেটআপটা ঠিক আছে। দ্বিতীয়ত, এই যে ডায়াফ্রামটা আছে, এই ডায়াফ্রামটাকে আমি ক্লিয়ার দেখতে পেতে হবে। যদি আমি দেখি যে ডায়াফ্রামটা আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি, তাহলে বুঝতে হবে আমার গেইন সেটআপ ঠিক আছে। তাহলে এক নম্বরে আমরা দেখবো হচ্ছে যে লিভার প্যারেনকাইমা গুলা আমি দেখতে ভালো দেখতে পাচ্ছি কিনা, অনেক ব্রাইট অথবা অনেক ডার্ক এটা দেখতেছি না, তাহলে বোঝা যাচ্ছে হ্যাঁ ঠিক আছে, লিভারের মেশিনের গেইন ঠিক আছে। পাশাপাশি আমরা আরো প্যারামিটার যেটা দেখি, যে ডায়াফ্রামটা আমরা ক্লিয়ার দেখতে পাই। তিন নাম্বার যেটা দেখি আমরা, সেটা হচ্ছে যে আমাদের ওকে, তিন নাম্বার যে জিনিসটা হবে, তাহলে একটা দেখলাম হচ্ছে যে লিভার প্যারেনকামাটা আমরা ক্লিয়ার দেখতে পাচ্ছি কিনা, ডায়াফ্রামটা আমরা ব্রাইট ঠিক মতো দেখতে পাচ্ছি কিনা, কারণ এটা হাইপার ইকুইক স্ট্রাকচার, কারণ এখানে ফাইব্রাস টিস্যু থাকে, যার কারণে ডায়াফ্রামে ফাইব্রোমাস্কুলার স্ট্রাকচার, ফাইব্রাস টিস্যু থাকার কারণে এটাকে আমরা কি দেখতে পাই, অনেক ব্রাইট দেখতে পাই গেল। তিন নাম্বার হচ্ছে যে যে ক্রাইটেরিয়া আমরা দেখি, এগুলো হচ্ছে হেপাটিক ভেইন গুলা। এই হেপাটিক ভেইন গুলা, আর এটা হচ্ছে পোর্টাল ভেইন। এখন কিভাবে বুঝলাম এটা হেপাটিক ভেইন, এটা পোর্টাল ভেইন? কারণ হচ্ছে পোর্টাল ভেইনের যে ওয়ালটা আছে সেখান থেকে দেখেন এটা ব্রাইট এজ আছে। এই ব্রাইট এজ বা মার্জিন যখন দেখতে পাই, সেগুলো হচ্ছে কোথাও ব্রাইট এজ বা মার্জিন দেখা যায় পোর্টাল ভেইনে। কিন্তু হেপাটিক ভেইনে এরকম কোনো ব্রাইট এজ বা মার্জিন দেখা যায় না। যদি আমরা ব্রাইট এজ বা মার্জিন ক্লিয়ার দেখতে পাই পোর্টাল ভেইনে, এবং হেপাটিক ভেইনে কোনো ব্রাইট এজ বা মার্জিন না দেখতে পাই, তাহলে আমরা বুঝতে হবে মেশিন সেটআপের গেইনটা ঠিক আছে। তাহলে তিনটা ক্রাইটেরিয়া আমরা বললাম। একটা হচ্ছে যে আমার মেশিনের গেইনটা ঠিক আছে, কিন্তু আমরা বুঝতে পারবো যদি লিভার প্যারেনকাইমাগুলো আমি ক্লিয়ার দেখতে পাই, তারপর আমি যদি ডায়াফ্রামটাকে দেখতে পাই ভালো মতো করে, পাশাপাশি আমরা যদি যে পোর্টাল ভেইনের এজ থেকে ব্রাইট এজ দেখতে পাই, হেপাটিক ভেইনে কোনো ব্রাইট এজ না দেখতে পাই। এবং এখানে মনে রাখতে হবে সাধারণত আমরা খুব একটা বিলিয়ারি ট্রিটা দেখতে পাই না। যদি বিলিয়ারি ট্রি দেখতে পাই, সাধারণত বিলিয়ারি ট্রি গুলো প্যাথোলজিক্যাল কন্ডিশনে দেখতে পাই। তাহলে বিলিয়ারি ট্রি আমরা সাধারণত দেখতে পাই না। তাহলে এইসব কন্ডিশন যখন আমরা পাবো, তাহলে বুঝতে হবে, বা এই সেটআপটা যখন তৈরি হবে আমার গেইন দিয়ে, তাহলে আমি বলবো যে আমার মেশিনের গেইন সেটআপটা ঠিক আছে।
তাহলে এক কথায় বললে আমরা যখন মেশিনে আলট্রাটা করব, লিভার আসলো, এখন তাকে আমি ডার্ক দেখতেছি বা ব্রাইট দেখতেছি, আমি কখন বুঝবো যে মেশিন আমার ছবিটা টার্গেট ছবি আসছে? সেটা আমরা সেট করবো হচ্ছে গেইন বাটন দিয়ে। গেইন বাটন দিয়ে যখন সেট করতে নিব, তখন আমরা ছবিটা দেখে কিভাবে বুঝবো যে আমার গেইনটা ঠিক আছে? তাহলে সেক্ষেত্রে আমাকে প্যারেনকামা দেখতে হবে, ভাস্কুলেচার দেখতে হবে, ডায়াফ্রামটা দেখতে হবে। যদি এগুলো আমরা ঠিক মতো আমাদের ক্রাইটেরিয়া ফুলফিল করে, তাহলে বুঝতে হবে হ্যাঁ ঠিক আছে, আমার মেশিনের গেইনটা ঠিক আছে। এই মেশিনের গেইনটা কিন্তু আর কোনো অর্গানে আমরা ঠিক করবো না, কারণ হচ্ছে যে এটা দিয়েই ধরে, এটাকে আইডিয়াল ধরে বাকিগুলোতে এবার আমি আগ পিস করবো যেখানে যেটা দরকার। তাহলে আইডিয়াল বা আইসো ইকোজেনিক যেটাকে বলে, এই লিভারের যে এই এখন যে ইকোজেনিসিটিটা দেখা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে যে আইসো ইকুইক। কারণ লিভার ইকোজেনিসিটিকে আমরা আইসো ধরি, তার সাপেক্ষে বাকিগুলার ইকোজেনিসিটি বেশি না কম সেটা আমরা আইডেন্টিফাই করি বা ডিমার্কেট করি। তাহলে আমরা জানলাম হচ্ছে যে লিভারের স্ক্যান কিভাবে করব, পাশাপাশি লিভার স্ক্যান করার পরে আমার মেশিন সেটআপটা হয়ে গেল। এখন এই স্ক্যানের পরে আমাদের লিভারটা পেয়ে গেলাম, যখন আমি লিভারটা পেয়ে গেলাম, এখন এই লিভারটা নর্মাল আছে না অ্যাবনর্মাল লিভার আসছে, আমি বুঝবোটা কিভাবে? তাহলে এই লিভারটা নর্মাল না অ্যাবনর্মাল আমরা কিভাবে বুঝবো? মনে রাখতে হবে যে কোনো সলিড স্ট্রাকচার যখন আমরা আলট্রা করব, সেটা নর্মাল আসছে স্ক্যান করার পরে না অ্যাবনর্মাল আছে, এটা বোঝার টেকনিক হচ্ছে যে তার প্যারেনকামা গুলোর দিকে তাকাইতে হবে। যদি আমরা দেখি প্যারেনকামা গুলা হোমোজেনাস আছে, মানে একই রকম আছে, তো বলে এখানে তো প্যারেনকামা হোমোজেনাস কই থাকবে? আর এখানে তো প্যারেনকামা আছে ঠিক আছে, লিভার কিন্তু এখানে আবার এখানে এই কালো কালো এগুলা কি দেখতে পাচ্ছি? মনে রাখতে হবে লিভার প্যারেনকামা বলতে আমরা লিভারের হিপাটোসাইট গুলাকে বোঝাচ্ছি। আর হিপাটোসাইটের মধ্যে ব্লাড ভাস্কুলাচার আছে, এগুলোর মধ্যে ভেসেল বা আমাদের যে দাগ গুলো আছে, ভেইন গুলো আছে, এগুলাকে ইন্ডিকেট করতে হবে। তাহলে এই ভেসেলের এরিয়া গুলা বাদ দিয়ে আমাদের যে লিভার প্যারেনকামাটা আছে, এটা দেখতে সব জায়গায় অলমোস্ট একই রকম লাগতেছে, তাহলে এটা প্যারেনকামাটা একই রকম দেখতে পাচ্ছি। তাহলে এটা হচ্ছে কি আমার, এটা আমরা একটা নর্মাল লিভার দেখতে পাচ্ছি। যে কোনো সলিড স্ট্রাকচারের ক্ষেত্রে মনে রাখতে হবে সলিড স্ট্রাকচারটা যে আমি দেখতেছি, এটা কি নর্মাল দেখতেছি কিনা এটা নির্ভর করবে তার প্যারেনকামাগুলো যদি আমি হোমোজেনাস দেখতে পাই, তাহলে বুঝে যাবে হ্যাঁ লিভার এটা ওই স্ট্রাকচারটা নর্মাল আছে। আচ্ছা, তাহলে এখন এখন এটা একটা লিভার আসলো আমাদের স্ক্যান করার পরে, তো এখন এই লিভারটাকে আমরা বলতেছি নর্মাল, ওকে ফাইন। এখন লিভার নর্মাল হলে এখন এটা লিভার আমাকে কি করতে হবে? এটা মেজারমেন্ট নিতে হবে যে এটা লিভার সাইজটা কতটুকু। এই লিভার সাইজ মেজারমেন্টের জন্য আমরা মেশিনে আমরা শিখাই দিব প্র্যাকটিক্যাল ক্লাসে আসলে। এর একটা বাটন আছে ডিস্টেন্স বাটন, যারা প্র্যাকটিক্যাল ক্লাস করছেন তারা দেখবেন ডিস্টেন্স একটা বাটন আছে। তো আপনি ডিস্টেন্স বাটনে ক্লিক করে মনে রাখবেন যে কোনো সলিড স্ট্রাকচারের যখন আমরা আলট্রা করি, তখন তার মেজারমেন্ট করি আউটার টু আউটার। আর কোনো যদি হলো স্ট্রাকচারে, হলো ভিসকাসের আমরা করি আলট্রা করি, তখন বা ক্যাভিটারি ভিসকাসের আলট্রা করি, তখন আমরা বা লুমিনাস অর্গানে যদি আলট্রা করি, সেক্ষেত্রে আমরা হচ্ছে মেজারমেন্ট করি ইনার টু ইনার। তাহলে যে কোনো সলিড স্ট্রাকচারের আমরা আলট্রা করি, মেজারমেন্ট করি হচ্ছে আউটার থেকে আউটার। আর কোনো লুমেন স্ট্রাকচারের আমরা আলট্রা করি, মেজারমেন্টটা করি ইনার টু ইনার। এটা যদি একটা সলিড স্ট্রাকচার, তাহলে এর মেজারমেন্ট আমরা করব আউটার থেকে আউটার। তাহলে আমরা ডিস্টেন্স বাটন ক্লিক করে লিভারের আউটার থেকে, এটা হচ্ছে আপার বর্ডার, এটা হচ্ছে লোয়ার বর্ডার, সরি এটা হচ্ছে আপার বর্ডার, এটা লোয়ার বর্ডার, কারণ ডায়াফ্রামের দিকে থাকবে হচ্ছে লিভারের আপার পার্টটা, আর উল্টা দিকে থাকবে তার লোয়ার পার্টটা। ছবিটা আমরা কেন উল্টা দেখতে পাই? কারণ আমরা স্ক্যান করার সময় দেখছি, আমরা একটু আগে দেখে আসছি, যখন আমরা স্ক্যান করি সাউন্ড বিমটা পাঠাই সাবকোস্টাল মার্জিন থেকে, মানে কি নিচ দিক থেকে আমরা কি করি সাউন্ড বিমটা পাঠাই, তার কারণে আমরা কি দেখতে পাই? লিভারটার স্ক্যানের ইমেজটাকে উল্টা দেখতে পাই। এখন তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি লিভারের আপার বর্ডারটা, এদিকে হচ্ছে লোয়ার বর্ডারটা। তাহলে এখানে আমরা আউটার থেকে আউটার পর্যন্ত মেজারমেন্ট করব। এই আউটার থেকে আউটার মেজারমেন্ট করলে মেশিন আমাকে বলে দিবে এটা কত সেন্টিমিটার সাইজের আছে। তাহলে আপনার মেশিন এটা বলে দিল মনে করেন 12 সেন্টিমিটার, 11 সেন্টিমিটার, তাহলে এটা নর্মাল না অ্যাবনর্মাল সাইজ? মনে রাখতে হবে 14 সেন্টিমিটারের নিচে যদি লিভারের সাইজ থাকে সেটা নর্মাল, 14 সেন্টিমিটারের উপরে যদি লিভারের সাইজ যায় লেন্থটা, তাহলে সেক্ষেত্রে বলতে হবে এটা হিপাটোমেগালি আছে। শেষ। আর এই যে স্ক্যানটা আমরা করছি, এটা কোন লাইন বরাবর করছি? এটা হচ্ছে মিড ক্ল্যাভিকুলার লাইন বরাবর। আমরা বলছি না যে মিড ক্ল্যাভিকুলার লাইন বরাবর যখন প্রব নিয়ে আসবো, তখন পেশেন্টকে বলবো ডিপ ব্রেথ নেওয়ার জন্য, ইন্সপিরেশন নেওয়ার জন্য, তখন আমরা ফুল লিভার স্প্যানটা পাবো। এই জন্য ওই জায়গাটাতে আমরা ফ্রিজ করে মেশিনটাকে এই মেজারমেন্টটা নিয়ে থাকি। তাহলে এর মাধ্যমে আমাদের সেটা শেষ, একটা নর্মাল লিভারের স্ক্যানিংটা শেষ। আমি যদি একটু রিক্যাপিচুলেট করি, আমরা কি জানলাম? আমরা জানলাম হচ্ছে যে লিভারের আলট্রা করার জন্য সোনোলজিক্যাল যতটুকু অ্যানাটমি জানতে হয় ততটুকু অ্যানাটমি জানলাম। 2 নম্বরে জানলাম হচ্ছে লিভারের আলট্রাটা আমাদের কাছে কোন কোন কন্ডিশন নিয়ে কি কি ইন্ডিকেশন আমাদের কাছে আসে। লিভারের আলট্রা করার সময় আমরা পেশেন্টের কি প্রিপারেশন নিব, কোন পজিশনে রাখবো, পাশাপাশি আমরা কোন ট্রান্সডিউসারটা বা প্রবটা চয়েস করবো আলট্রাটা করার জন্য, এবং আমরা স্ক্যানিং টেকনিকটা কিভাবে স্ক্যানটা করবো, এবং স্ক্যান করার পর একটা লিভার আসলে সেটা নর্মাল আসছে না অ্যাবনর্মাল আসছে সেটা আমরা আইডেন্টিফাই করতে পারি। তাহলে এর মাধ্যমে আমাদের নর্মাল লিভার স্ক্যানটা শেষ। এখন যারা আছেন শুধু আমাকে একটু রেসপন্স করে বলেন যে এতটুকু বুঝতে পারছেন কিনা, কারণ এরপরে আমরা শিখবো হচ্ছে যে এই লিভারে যে প্যাথোলজি গুলো আসে প্র্যাকটিক্যালি, সেই লিভারের প্যাথোলজি গুলো দেখতে কিরকম এবং তারা কি কি ক্রাইটেরিয়া নিয়ে আসে।
এখন এই যে নর্মাল লিভারটা আমরা স্ক্যানটা শিখলাম, এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা? সবাই শুনতে পারতেছেন? সাইজ অফ দ্য লিভার এটা একটু আরেকবার বলে ভালো হতো। সাইজ অফ দ্য লিভার, সাইজ অফ দ্য লিভার কিভাবে হচ্ছে আমরা প্রফ দিয়ে হচ্ছে ইনার টু আউটার দেখবো, ওইটা একটু বলে আচ্ছা, আরেকবার বলে ভালো হতো। হ্যাঁ, এটা হচ্ছে যে আমি যে কোনো সলিড স্ট্রাকচারেরই আমরা যখন মেজারমেন্টটা নিব, তার লেগটা নিব, সেটা নিব হচ্ছে আউটার থেকে আউটার। আর যখন আমরা কোনো লুমেন অর্গানের নিব, তখন হচ্ছে তার মেজারমেন্টটা নিব ইনার টু ইনার। তো লিভার যেটা একটা সলিড স্ট্রাকচার, তার আমরা মেজারমেন্টটা নিব আউটার থেকে আউটার। আর আউটার থেকে আউটার কি, লিভারের উপরের দিকে আছে আপার বর্ডার, নিচের দিকে আছে লোয়ার বর্ডার। আপার বর্ডারটাকে ডিমার্কেট করে রাখছে কি ওখানে, সেখানে মূলত ডিমার্কেট করে রাখছে আমাদের ডায়াফ্রামটা। আর ডায়াফ্রামের নিচে কি থাকতেছে, ডায়াফ্রামের, এটা হচ্ছে ডায়াফ্রামটা, একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন এটা ডায়াফ্রামটাকে দেখতে পাচ্ছি। কিন্তু তার নিচে একটা আরেকটা হাইপারিকিউট লাইন দেখতে পাচ্ছি। তার দুইটা হাইপারিকিউট লাইন কেন দেখতে পাচ্ছি? কারণ লিভার, এটা তো ডায়াফ্রাম, ডায়াফ্রামের ভিতরে যে লিভারটা আছে, লিভারের বাইরে একটা ক্যাপসুল থাকে, এটা বলে গ্লিসন্স ক্যাপসুল। তো গ্লিসন্স ক্যাপসুলটা যেহেতু এটা ফাইব্রাস টিস্যু, তার কারণে ওই ক্যাপসুলটা আমরা কি দেখতে পাই, হাইপারিকিউট দেখতে পাই। আর এদিকে যখন আসবে তখন আমরা কাকে দেখতে পাবো, লিভারের ইনফিরিয়র বর্ডারটাকে দেখতে পাবো। ইনফিরিয়র বর্ডারের নিচে এখানে আমরা একটা, দুইটা, তিনটা, চারটা, এরকম হাইপারিকুইক অনেকগুলা লাইন দেখতে পাচ্ছি। এটা কার লাইন আসলে? এগুলো হচ্ছে প্রবের লাইন। কারণ আমরা যে ট্রান্সডিউসারটা ধরছি, এই প্রব থেকে যে সাউন্ড বিমটা যাচ্ছে, তার লাইন, প্রবের লাইনগুলো হচ্ছে এটা, এইগুলো হচ্ছে প্রবের লাইন। তাহলে প্রবের লাইন যেটা লাস্ট আছে, এই লাস্টের এখানে কি আছে, আমার লিভারের ইনফিরিয়র বর্ডারটা আছে। আর এখানে যে ডায়াফ্রামটা আছে, ডায়াফ্রামের নিচেই যে একটা হাইপারিকিউক লাইন আছে, এই হাইপারিকিউক লাইনটা হচ্ছে কার দেখাচ্ছে, গ্লিসন্স ক্যাপসুল অফ দ্য লিভার। তার মানে কি এটা সব জায়গায় আপার বর্ডারটা দেখাচ্ছে। তাহলে আমি যখন মেজারমেন্ট করবো আউটার টু আউটার, মানে কি, এই যে ইনফিরিয়র বর্ডারটা আছে, ইনফিরিয়র বর্ডারের হাইয়েস্ট জায়গাটা নিব, আবার নিচের দিকে লম্বা করে টেনে নিয়ে আসবো ভার্টিক্যালি, এনে এই যে গ্লিসন্স ক্যাপসুলের আউটার বর্ডার আছে, এই পর্যন্ত আমরা কি করে মেজারমেন্টটা নিয়ে নিব। তাহলে আমরা লিভারের ফুল সাইজটা পেয়ে যাবো। তো এটাতে এত ভয় পাওয়ার কিছু নেই, কারণ যদি এখানে দেখেন, মনে করেন আপনি মেজারমেন্ট করতে গেছেন, করতে গিয়ে এটা একটু উপরে উঠে গেছে বা এটা একটু নিচে নেমে গেছে, তাতে কি তার লিভারের সাইজ অনেক বড় বেশি চেঞ্জ হয়ে যাবে? ক্লিনিক্যাল ইম্পর্টেন্সের জন্য যত সাইজ চেঞ্জ হয়, তাতে দেখা যাবে যে এই মেজারমেন্টে আপনার খুব বড় পার্থক্য হয়ে যাবে না। আইডিয়াল হচ্ছে যে আপনি ইনফিরিয়র বর্ডারের আউটার থেকে আপার বর্ডারের আউটার পর্যন্ত নেবেন। আর আপার বর্ডারের আউটার কোথায় আছে, ক্লিসন্স ক্যাপসুল যেখানে আছে। আর ইনফিরিয়র বর্ডারের আউটার কোথায় আছে, যেখানে আপনার ওই আমাদের ট্রান্সডিউসারের লাইনগুলো শেষ হয়েছে, সেটা হচ্ছে ইন্ডিকেটিং হচ্ছে আমার ইনফিরিয়র বর্ডার অফ দ্য লিভার। তাহলে একটু হাইয়েস্ট ডায়ামিটারটা নিলে আমাদের পুরা লিভারের মেজারমেন্টটা চলে আসবে। আর একেবারে আমরা যে মাইনিউট লেভেল আপনাকে একেবারে গ্লিসন্স ক্যাপসুলের আউটার বর্ডার বা প্রবের যেখানে লাইনটা শেষ হয়েছে সেখানে যদি এটাতে একটু 19-20 হয়, এটাতে কোনো ক্লিনিক্যালি প্যাথোলজি মিস হয় না। কারণ হচ্ছে যে মনে করেন যে আপনি পাইছেন 11 সেন্টিমিটার, আরেকজন পাইলো 11.3 সেন্টিমিটার, তাহলে এটা কি খুব বড় পার্থক্য হয়ে যাবে তার ডায়াগনোসিসের ক্ষেত্রে? কোনো ক্লিনিক্যালি খুব একটা মেজর চেঞ্জ হয় না। এই জন্য একটু 19-20 হলে এটাতে অসুবিধা নেই, ঠিক আছে? আচ্ছা, যিনি প্রশ্ন করছেন উনি বুঝতে পারছেন? জি। ওকে, ওকে। আর যখন প্র্যাকটিক্যালি আসবেন তখন আরো বেশি গুলো ভালো বুঝতে পারবেন। এখন তো থিওরিটা নিয়েছেন, একটু যখন আপনারা যে আপনারা প্র্যাকটিক্যাল করবেন, তখন আপনাদেরকে একেবারে হাতে কলমে দেখাই দেওয়া হবে যে আসলে আমরা মেজারমেন্টটা কিভাবে করতেছি। আর বারবারই বলতেছি, মেজারমেন্টের সময় আমরা চেষ্টা করবো সর্বোচ্চ অ্যাকুরেসি মেনটেন করার জন্য। তাতে দেখা যাবে যে আমি করলে হয়তো দেখা গেলো লিভারের স্পেন আসলো হচ্ছে 11.3 সেন্টিমিটার, আপনি আলট্রা করছেন, আপনি করে পাইলেন হচ্ছে 11.8 সেন্টিমিটার। তাহলে কি এর জন্য কি তার ডায়াগনোসিস খুব বড় করে এটাকে আমি হিপাটোমেগালিতে এমনি বলবোই না? আর এর মধ্যে কি ডায়াগনোসিস বা ক্লিনিক্যালি কোনো মেজর চেঞ্জ হবে? কোনো মেজর চেঞ্জ হয় না। এই জন্য আপনি আইডিয়ালটা জানলেন, আর কাছাকাছি যতটুকু হাইয়েস্ট আপনি অ্যাকুরেট রেখে মাপতে পারেন, তা সেটাই আপনার জন্য এনাফ থাকবে। গেল। তাহলে এর মাধ্যমে আপনি জানলেন, এই তো আপনি নর্মাল একটা লিভার পেয়ে গেলেন। নর্মাল একটা লিভার পেয়ে যাওয়ার পরে এখন হচ্ছে আমার কি কি অ্যাবনর্মালিটিস গুলা হতে পারে লিভারে। তাহলে মনে রাখবেন যে যে কোনো সলিড স্ট্রাকচারে যদি আমি অ্যাবনর্মালিটিস শিখতে যাই, তখন আমরা এটাকে তিনটা ভাগে ভাগ করি। যে কোনো সলিড স্ট্রাকচার, সেটা লিভার হোক, প্যানক্রিয়াস হোক, স্প্লিন হোক, যাই হোক না কেন, যে কোনো সলিড অর্গানের আমরা ডিজিজ গুলাকে তিনটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে তার কনজেনিটাল কোনো অ্যানোমালিস আছে কিনা, দুই নাম্বার হচ্ছে তার কোনো ডিফিউজ ডিজিজ আছে কিনা, ডিফিউজ লেশন আছে কিনা, লিভারে কোনো ডিফিউজ লেশন আছে কিনা, অথবা প্যানক্রিয়াসে কোনো ডিফিউজ লেশন আছে কিনা, অথবা স্প্লিনে কোনো ডিফিউজ লেশন আছে কিনা। ডিফিউজ বলতে আমরা বুঝাচ্ছি যে পুরো প্যারেনকামা জুড়েই কোনো না কোনো প্যাথোলজি আছে, সেটাকে আমরা ডিফিউজ বলতেছি। আর আরেকটা কি হতে পারে, আরেকটা হচ্ছে ফোকাল, মানে লিভারে না পুরো প্যারেনকামা সব জায়গা জুড়ে তার কোনো প্যাথোলজি নাই, একটা জায়গায় শুধুমাত্র প্যাথোলজি আছে। তাহলে এই তিন রকমের প্যাথোলজি গুলাকে আমরা সোনোলজিক্যালি ডায়াগনোসিস করি। তাহলে একটা হচ্ছে লিভারের কোনো কনজেনিটাল অ্যানোমালিস আছে কিনা, দুই নম্বর হচ্ছে তার কোনো ডিফিউজ লেশন আছে কিনা, তিন নম্বর হচ্ছে তার কোনো ফোকাল লেশন আছে কিনা। এবং কনজেনিটাল অ্যানোমালিস এর মধ্যে কি হইতে পারে, এবং এখন হইতে পারে যে তার দেখা গেলো কনজেনিটালি লিভারটা অ্যাজেনেসিস হয়ে আছে, ঠিক মতো এটা তৈরি হয় না।
তো আপনি যেখানে দেখলেন যে লিভার আছে কিন্তু লিভারের জায়গায় তো লিভারের সাইজটা অনেক ছোট আসছে, বা এটা কনজেনিটাল, এটা তৈরি হয় নাই, তাহলে এটা একটা জিনিস। আরেকটা হতে পারে কি, আরেকটা হতে পারে যে আপনার সাইটাস ইনভার্সাস, জন্মগতভাবে তার লিভারটা থাকার কথা ছিল ডান সাইডে, কিন্তু আপনি লিভারটা পাচ্ছেন হচ্ছে বাম সাইডে, তাহলে লিভার সাইটাস ইনভার্সাস। তো এগুলো আসলে লিভারের যে কনজেনিটাল অ্যানোমালিস, এগুলো খুব একটা আমরা পাই না। বেশি যেটা পাই সেটা হয়তো বা দেখা গেলো সাইটাস ইনভার্সাসটা আপনি পাবেন, বাকিগুলো খুব একটা মেজর আমরা পেয়ে থাকি না। গেল। আর কিছু কনজেনিটাল সিস্ট পেতে পারেন। তো এই সিস্ট গুলা অনেক সময় দেখা যায় কনজেনিটালি সিস্ট থাকতে পারে, অথবা অনেক সময় দেখা যায় যে তার অ্যাকোয়ার্ড সিস্ট, পরবর্তীতে সিস্ট হইতে পারে। তো এই জন্য সেই সিস্ট গুলা আমরা সিস্ট ডায়াগনোসিস আমাদের আমি শিখাই দিব কিভাবে আমরা সিস্ট ডায়াগনোসিস করি। সিস্টের আমাদের আলাদা একটা ফোকাল লেশনের মধ্যে সিস্ট আমরা পড়বো, ফলে ওখানে আমরা এটা ডিটেলস জানবো। তাহলে আমরা জানলাম যে কারো যদি লিভারের কনজেনিটাল অ্যানোমালিস থাকে, আপনি অ্যাজেনেসিস খুবই কম রেয়ার পেতে পারেন, কিন্তু আপনি একটা জিনিস পেতে পারেন কমনলি, সেটা সাইটাস ইনভার্সাস। মানে কি, আপনি দেখা গেলো রাইট সাইডের লিভারটা পাচ্ছেন লেফট সাইডে, লেফট সাইডের স্প্লিনটা পাচ্ছেন রাইট সাইডে, মানে অর্গান গুলো জাস্ট এই সাইডের গুলো ওই সাইডে চলে গেছে। এটা আমরা পেয়ে থাকি মাঝে মাঝে, এই ধরনের সাইটাস ইনভার্সাস এর পেশেন্ট গুলো আপনি পাবেন। আর এখন এই লিভারের ডিফিউজ লেশনের মধ্যে কি আছে, ডিফিউজ লেশনের মধ্যে আমরা পড়বো হচ্ছে তিনটা লেশন। একটা হচ্ছে কি, এটা অ্যাকুট হেপাটাইটিস। অ্যাকুট অথবা ক্রনিক হেপাটাইটিসে দেখা যাবে লিভার প্যারেনকাইমাগুলো ডিজিজ হচ্ছে, পুরো সব লিভার প্যারেনকাইমাগুলোকে সে ইনভলভ করে ফেলছে, এটা হচ্ছে অ্যাকুট হেপাটাইটিস। অথবা ক্রনিক হেপাটাইটিস আমরা এই ধরনের পেয়ে থাকি। অথবা যদি সিরোসিস অফ দ্য লিভার হয়ে থাকে, সেক্ষেত্রে সকল প্যারেনকাইমাগুলো ইনভলভ হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে আপনার ডিফিউজ লিভার ডিজিজ। আরেকটা হতে পারে ফ্যাটি লিভার ডিজিজ। ফ্যাটি লিভার ডিজিজ আবার দুই রকম হতে পারে। একটা হতে পারে ফোকাল, শুধু লিভারের একটা অংশের মধ্যে আপনার ফ্যাট ডিপোজিট হয়ে আছে, অথবা হতে পারে পুরো লিভার প্যারেনকাইমা জুড়ে ফ্যাট ডিপোজিট হয়ে আছে, তাহলে ফ্যাটি লিভার ডিজিজ আমরা ডায়াগনোস করতে পারি। তাহলে এই ডিফিউজ লেশনের মধ্যে আমরা অ্যাকুট হেপাটাইটিস, ক্রনিক হেপাটাইটিস, ফ্যাটি লিভার ডিজিজ, সিরোসিস অফ দ্য লিভার, এগুলো আমরা ডায়াগনোসিস শিখবো। দেখবো আমরা সোনোলজিক্যালি এই ডিজিজ গুলা কিরকম ভাবে আমাদের সোনোলজিক্যালি প্রেজেন্ট করে। আর ফোকাল লেশনের মধ্যে কি হতে পারে, ফোকাল লেশনের ক্ষেত্রে কমনলি চারটা কথা মনে রাখতে হবে: সিস্ট, অ্যাবসেস, ম্যাস, ক্যালসিফিকেশন। আমি আবার রিপিট করে দিচ্ছি, আমরা ফোকাল লেশনের মধ্যে কমন যেটা জানতে পারি সেটা হচ্ছে সিস্ট, অ্যাবসেস, ম্যাস, ক্যালসিফিকেশন। এরপরে ওই অর্গানে যদি কোনো এক্সট্রা স্পেসিফিক ডিজিজ থাকে সেটা সম্পর্কে আমরা পড়বো। তবে এই চারটা প্যাথোলজি মোটামুটি আমরা সকল সলিড অর্গানে এটা পড়তে পড়ি, যে ওই অর্গানের সিস্টটা দেখতে কিরকম হবে, বা তার ম্যাচটা কিরকম হবে, বা তার অ্যাবসেসটা কিরকম হবে, বা ক্লাসিফিকেশনটা কিরকম হবে। এখন আমরা এই কয়েকটা ডিজিজ পড়তে পারলে আমাদের সোনোলজিক্যাল যে প্যাথোলজি গুলো সেগুলো আমাদের জানা হয়ে যাবে। তো প্রথমে আমরা অ্যাকুট হেপাটাইটিসটা জানবো। অ্যাকুট হেপাটাইটিসটা ইনফ্লামেশন অফ দ্য লিভার, এটা আমরা জানি। এই ক্ষেত্রে আমাদের সোনোলজিক্যালি আমরা কি কি দেখতে পাই? তো যেহেতু যেহেতু আমাদের এই যেহেতু আমাদের এখানে মনে রাখতে হবে অ্যাকুট হেপাটাইটিস মানে কি, লিভারের ইনফ্লামেশন হচ্ছে। যদি লিভারের ইনফ্লামেশন হয় তাহলে কি হবে, ওখানে অনেক বেশি ফ্লুইড চলে আসবে। তাহলে লিভার প্যারেনকাইমার মধ্যে যদি ফ্লুইড চলে আসে, তখন লিভারটাকে কিরকম দেখা যাবে? আচ্ছা, একটা কথা, আপনারা তো লিভারটা আমরা নর্মালি একটু, আপনার এই দুইটা জিনিস আমার সাথে একটু রেসপন্স করেন, তাহলে আমার বুঝাইতে সুবিধা হবে যে আমরা ইকোজেনিসিটি গুলা কোনটাতে কিরকম দেখি। এমনি নর্মালি লিভারের ইকোজেনিসিটি আমরা কি দেখতে পাই? একজন একটু কষ্ট করে বলেন, লিভারের ইকোজেনিসিটি নর্মালি কিরকম দেখতে পাই আমরা? আইসোইকুইক, হাইপোইকুইক, হাইপারিকুইক, কোনটা দেখতে পাই লিভারের ইকোজেনিসিটি? হাইপার। নর্মালি আপনি হাইপার দেখতে পান, তাই তো? আমার কথা শোনা যাচ্ছে? হ্যাঁ, নর্মালি হাইপার ইকোইক দেখা যাবে। না না না, এইটাই কথা ভুল। কেটে কেটে আসতেছে মাঝে মধ্যে। হ্যাঁ, শান্তনু ভাই বলতেছেন, তাই তো? শুনেন, লিভার প্রথমে আমরা হাইপারিকুইক দেখি না, লিভারকে আমরা দেখি আইসোইকুইক। আমরা তো এই জন্য লিভারের ইকোজেনিসিটি আগে সেট করে নিয়েছি। একটু আগে যে আমরা লিভারের বলে আসছি, যে গেইন সেট করছি, গেইন সেট করে লিভারটাকে ভালো একটা প্যারেনকাইমা দেখতে পাচ্ছি, যে গেইনে দেখতে পেলাম সেই অবস্থায় লিভারের ইকোজেনিসিটিকে আমরা কি বলছি? আইসোইকুইক বলছি। এই যে এটা দেখতে, এটা আইসোইকুইক, মানে সব জায়গায় ইকোজেনিসিটিটা সেম আছে, এটাকে বলে আইসোইকুইক। যদি এই অবস্থা থেকে কালারটা অনেক বেড়ে যায়, তখন সেটাকে আমরা বলি হাইপার ইকুইক। যদি এই কালারটা আরেকটু ডার্ক হয়ে যায়, তখন সেটাকে বলি আমরা হাইপোইকিক। তাহলে এখন আরেকবার রিপিট করে মনে রাখবেন যে লিভার ইকোজেনিসিটি, লিভার প্যারেনকাইমার ইকোজেনিসিটি সেটি হচ্ছে আইসোইকিক, কারণ এই আইসোইকোজেনিসিটির সাথেই কিন্তু আমরা অন্যান্য অর্গানের ইকোজেনিসিটিও কিন্তু কম্পেয়ার করব। ঠিক আছে? তাহলে এটা তো বোঝা গেল যে লিভারের প্যারেনকাইমার ইকোজেনিসিটি হচ্ছে আইসোইকিক। এখন যদি সে আইসোইকিক হয়, এখন এর মধ্যে ইনফ্লামেশনের কারণে কি হবে? ইনফ্লামেশনের কারণে এর মধ্যে ফ্লুইড আসবে। যদি ফ্লুইড আসে, আমরা ফিজিক্স ক্লাসে বলে দিছিলাম ফ্লুইডকে আমরা কি রকম দেখতে পাই? ফ্লুইড আমাদের ইকোজেনিসিটি কেমন দেখায়? ফ্লুইড, ব্লাড, এগুলো আমাদেরকে কি রকম দেখায় ইকোজেনিসিটি? শুনতে পাচ্ছেন?
হ্যাঁ, শোনা যাচ্ছে। ফ্লুইড আচ্ছা, ব্লাড আসলে আরো কালো কালো হয়ে যাবে। রাইট, একটু কালো হয়ে আসবে মানে তাই না? কারণ মানে যেখানে ফ্লুইড থাকবে সেটা আমরা বলে আসছি অ্যানিকুইক হয়ে যায়। যদি যেমন ইউরিনারি ব্লাডার, আমরা এক্সাম্পল দিছিলাম ফিজিক্স ক্লাসে, ইউরিনারি ব্লাডার অথবা হচ্ছে যে ইউরিনারি ব্লাডার অথবা হচ্ছে যে আমাদের এই গল ব্লাডার, এগুলোর মধ্যে ফ্লুইড থাকে, স্টোমাক, এগুলোর মধ্যে ফ্লুইড থাকে। এই জন্য এগুলাকে আমরা কি দেখতে পাই? এগুলাকে আমরা অ্যানিকুইক দেখতে পাই। আর যেহেতু এটা একটা সলিড টিস্যু, লিভারের যখন অ্যাকিউট হেপাটাইটিস হচ্ছে তখন এটার মধ্যে কিছু সলিড টিস্যু, সলিড টিস্যুর মধ্যে ইনফ্লামেশনের কারণে ফ্লুইড চলে আসছে। তখন একে দেখতে পাবো কি, নর্মালি দেখতে পাই আইসোইকুইক, কিন্তু ফ্লুইড চলে আসার কারণে এটাকে আমি আইসোর চাইতে একটু কম আইসো দেখতে পাবো, একটু ডার্ক দেখতে পাবো কম্পারেটিভলি। এই যে একটু ডার্ক হয়ে আসতেছে এটাকে বলতেছে কি হাইপোইকিক দেখতে পাবো। তাহলে বুঝতে পারছেন যে আমরা অ্যাকুট হেপাটাইটিস হোক, মানে ইনফ্লামেশনের কারণে, শুধু যে লিভারে তা না, যে কোনো জায়গায় যদি ইনফ্লামেশন হয় সেখানে যেহেতু ফ্লুইড চলে আসে, ইনফ্লামেশনের কারণে ভেসেল থেকে ফ্লুইড বের হয়ে যায়, সেই কারণে ওই অর্গানটাকে আমরা, তাকে আগে যে ইকোজেনিসিটি দেখতাম তার সাথে আমরা কি দেখবো? হাইপোইকিক দেখবো, তার ইকোজেনিসিটিটা কমে আসবে। এই কথাটা ক্লিয়ার সবাই? সবাই এটা বুঝতে পারছেন যে ইনফ্লামেশনের কারণে যে কোনো স্ট্রাকচারে কি দেখবেন? একটু হাইপোইকিক দেখবেন। এই কথাটা বুঝতে পারছেন সবাই? জি। আচ্ছা, ঠিক আছে। এখন খালি এই পয়েন্ট গুলো একটু বুঝে নেন, তারপর ওর থেকে সুবিধা হবে যে আপনি যে কোনো স্ট্রাকচারে একটু একটু ছোটখাটো রেসপন্স করেন এখানে, তাহলে আমি বুঝতে সুবিধা হবে আপনারা ইকোজেনিসিটির বিষয়টা বুঝতে পারতেছেন কিনা। এটা যদি বুঝতে পারেন তাহলে সুবিধা হবে যে আপনার এই পরবর্তীতে অন্যান্য স্ট্রাকচারে আলট্রা করতে গেলে আপনি এই একই জিনিসটাকেই, একই থিওরি দিয়ে আপনি অনেকগুলো আলট্রা করে ফেলতে পারবেন। ঠিক আছে? আর এই জন্য লিভার ক্লাসটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন যখন আপনি এটার মধ্যে ফ্লুইডটা ঢুকলো, ঢোকার কারণে লিভারটা আপনার হইলো যে হাইপোইকিক হয়ে গেল। এখন এই ফ্লুইড আসার কারণে এর সাইজটা কি হয়ে যাবে? বড় হয়ে যাবে। তাহলে যখন এটা ইনফ্লামেশন হলো তার কারণে লিকোজেনিসিটা হাইপোইকিক হলো, সাইজটা কি হয়ে গেল? বড় হয়ে গেল। এবার বুঝতে পারছো তাহলে কেন বড় হয়ে গেছে? কারণ এটা ফ্লুইড আসার কারণে সাইজটা বড় হয়েছে। এখন এই লিভারটার দিকে তাকান, এই লিভারটার দিকে তাকানোর পরে আপনি আগে প্রথমে আমরা একটা নর্মাল লিভার দেখে আসছি, এই দুটার মধ্যে কোনো পার্থক্য দেখতে পাচ্ছেন? এটা একটা নর্মাল লিভার আমরা আপনাকে দেখাই আসছি, ইকোজেনিসিটি, নর্মাল ইকোজেনিসিটি সহ। এখন দেখেন এই যে লিভারটা আছে, এই লিভারটা দেখে আপনার কাছে কোনো সমস্যা লাগে বা একই রকম লাগে না? কোনো প্রবলেম? একটু রেসপন্স। ওকে, এই যে লিভারটা আছে, একটু সাদা সাদা আমরা হয়ে গেছে একটু। আমরা একটু আগে একটা লিভার দেখছি, নর্মাল একটা লিভার দেখছি, এই লিভারটা দেখে আপনার কাছে কি লাগতেছে? একই রকম লাগে না কোনো চেঞ্জ আছে এটার মধ্যে? একটু ছোট করে রেসপন্স করেন, তাহলে বুঝতে পারবো আপনারা প্যাথোলজিটা ধরতে পারতেছেন। হাইপোইকুইক হচ্ছে এখানে। হ্যাঁ, হ্যাঁ, এটা দেখুন, হাইপোইকুইক হচ্ছে একটু প্রেশার। হাইপোইকিক লাগে, কালো কালো লাগতেছে না তুলনামূলক ভাবে ওটা চাইতে, ব্রাইটনেসের দিক দিয়ে? জি, আচ্ছা, ব্রাইটনেস বেশি, কালো কালো বেশি লাগতেছে। আর হাইপোইকুইক যেটা সেটা হচ্ছে বেশি। হ্যাঁ, মানে এখানে একটু কালো কালো দেখতেছি, মাঝে আবার কিছু সাদা সাদা ফোঁটা ফোঁটা দেখতে পাচ্ছি। এটা কি দেখতে পাচ্ছি আমরা বলবো। তাহলে মূল কথা হচ্ছে এটাকে একটু রিলেটিভলি কি হাইপো লাগতেছে, এবং পাশাপাশি এর সাইজটা কিরকম লাগতেছে? বড় হয়ে গেছে না? লম্বায় অনেক বড় লাগতেছে না, যেটা আমরা নর্মাল একটা লিভারে দেখে আসলাম? এটা বুঝতে হ্যাঁ, পারতেছেন বড় হয়ে সাইজটা গেছে। দেখে একটু বড় লাগতেছে? হ্যালো, শুনতে হ্যাঁ, পাচ্ছেন আপনি? আগেরটার চাইতে বড় লাগতেছে। হ্যাঁ, মানে হচ্ছে কি, এটা এই দুইটা পয়েন্ট খুবই ইম্পর্টেন্ট কোন জায়গার ইনফ্লামেশনকে ইলাবোরেট করার জন্য। তাহলে যে কোনো জায়গায় যদি আমার ইনফ্লামেশন হয় তখন তার ইকোজেনিসিসটা কমে যাবে, সে হাইপোইকিক হবে, একটু কালো কালো দেখা যাবে, এবং তার যে সাইজটা হবে সেই সাইজটা বড় হয়ে যাবে। তাহলে মেজারমেন্ট করলে দেখা যাবে কত আছে, 14 সেন্টিমিটারের চাইতে বড় আছে। তাহলে এই হলো, তাহলে আপনার একটা অ্যাকুট হেপাটাইটিস ডায়াগনোসিস করতে গেলে আপনার লিভারটা হবে কি হবে? আপনার হাইপোইকিক হবে, পাশাপাশি তার সাইজটা বড় হবে। এখন অ্যাকুট হেপাটাইটিসে আরো কিছু আমরা এক্সেসরি ফাইন্ডিংস পাই। এক্সেসরি ফাইন্ডিংস কি? তার মধ্যে একটা হচ্ছে যে এই যে তার যে লিভারের সাথে কি লেগে আছে, গলব্লাডার লেগে আছে, তাহলে লিভারে যদি ইনফ্লামেশন হয় তার ইনফ্লামেশনটা গলব্লাডার ওয়ালের দিকে কি হবে? স্প্রেড করবে, এবং সেখানেও কি হবে? ফ্লুইড যাবে। এই যেটা আমরা আমরা এখন দেখা দিচ্ছি এটা গলব্লাডার, আপনি হয়তো ভালো বুঝবেন না যে কেন এটা গলব্লাডার। আপনি যখন গলব্লাডারের ক্লাস করবেন লিভারের ক্লাসের পরে, তখন জেনে যাবেন হ্যাঁ ও আচ্ছা এটা তো গলব্লাডার। আর এই যে গলব্লাডার এখানে যে ওয়ালটা আছে, এই ওয়ালটা কি হয়ে যায়? ঠিক হয়ে যায়। এই যে আমরা হাইপারিকিক লাইনটা দেখতেছি, এটা যে গলব্লাডার ওয়াল, ওয়ালটা এত ঠিক থাকে না, এই ওয়ালটা কি হয়ে যায়? ঠিক হয়ে যায়। তো আমরা পরে যখন আপনাকে গলব্লাডার শিখাবো তখন গলব্লাডার ওয়াল মেজারমেন্ট এবং গলব্লাডার আনাটা এটা শিখাই দিব। শুধু আজকে পয়েন্টটা জানেন, এবং দেখলে বোঝা যাচ্ছে যে এখানে কিন্তু গলব্লাডার ওয়ালটা ঠিক হয়ে গেছে। এই যে একটা গলব্লাডারের লুমেন, সেটা বাইরের দিকের ওয়ালটা কি গেছে? ঠিক হয়ে গেছে। থিন বলতে কতটুকু সেটা আমরা নেক্সট গলব্লাডার ক্লাসে শিখাই দেবো।
তাহলে আপনি দেখলেন লিভারের ইকোজেনিসিটি কমে গেছে, লিভার হাইপোইকিক হয়েছে, লিভারের সাইজ বড় হয়ে গেছে, পাশাপাশি আপনি দেখলেন যে গলব্লাডার ওয়ালটা ঠিক হয়ে গেছে। এবং আরেকটা জিনিস দেখেন, ইন্টারেস্টিং একটা জিনিস হচ্ছে যে আপনার দেখেন তো এখানে নর্মাল একটা লিভারের মধ্যে কি এরকম সাদা 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 ডট ডট কি আমরা দেখতে পাইছিলাম? নর্মাল যে লিভারটা দেখছি তার মধ্যে কি এতগুলা সাদা সাদা না। ডট ডট দেখতে পাইছি? দেখতে পাই না, তাই না? কিন্তু এটার মধ্যে এসে কি এটা নর্মাল লিভার, এটার মধ্যে হালকা একটু দুইটা আছে কিন্তু অত ডট নাই এখানে। আর এখানে হাইপার ইকুইক অনেকগুলা ডট দেখতে পাচ্ছি। এই যে হাইপার ইকুইক অনেকগুলা ডট দেখতে পাচ্ছি। ওকে, এই যে আমরা হাইপারকিউট ডট গুলো দেখতে পাচ্ছি, এগুলো কেন দেখতে পাচ্ছি? কারণ ইনফ্লামেশনের কারণে কিছু ইনফ্লামেটরি ডেব্রিস তৈরি হচ্ছে। এই যে ডেব্রিস গুলো আছে, এই ডেব্রিস গুলো থেকে কি তৈরি করতেছে? আপনার হাইপারকিউট তাকে দেখাতে ইকোজেনিসিটিটা বেশি দেখাচ্ছে। এই যে ডট ডট গুলো, এগুলো হচ্ছে ইনফ্লামেটরি ডেব্রিস গুলা। তাহলে এর কারণে দেখতে একে মনে হচ্ছে কেন একটা কালো আকাশের মধ্যে অনেকগুলা তারা জল করতেছে, এই জন্য এটা বলে স্টারি স্কাই। তাহলে আপনি যখন দেখলেন যে তারার মতো এখানে আকাশ দেখতেছেন, তখন সেটা একটা ইন্ডিকেটিং হচ্ছে কি অ্যাকুট হেপাটাইটিসের একটা ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া। তাহলে আপনি জানলেন যে লিভারের হাইপোইক্লিক হয়ে গেল, তার সাইজটা বড় হয়ে গেল, পাশাপাশি গলব্লাডার ওয়ালটা ঠিক হয়ে গেল, এবং তাকে দেখতে মনে হচ্ছে না স্টারি স্কাইয়ের মতো অ্যাপিয়ারেন্স আছে। স্টারি স্কাই অ্যাপিয়ারেন্স সবসময় অ্যাকুট হেপাটাইটিসে পাবেন না, এটা অনেক সময় পাওয়া যায়, অনেক সময় পাওয়া যায় না। কিন্তু জেনে রাখলেন এরকম দেখলে আপনার জন্য ডায়াগনোসিসটা আরো ইজিয়ার হয়ে গেল যে এটা অ্যাকুট হেপাটাইটিস। ঠিক আছে, তাহলে আমরা জানলাম যে অ্যাকুট হেপাটাইটিস। তাহলে সোনোগ্রাফিক্যাল ফাইন্ডিংস গুলা কি? আমরা দেখলাম যে প্যারেনকাইমাটা কি হবে, ইকোজেনিসিটিটা কমে যাবে, ডিক্রিজ ইকোজেনিসিটি বা হাইপোইকিক হবে, লিভার সাইজটা বড় হয়ে যাবে মানে হেপাটোমেগালি হবে, এবং ঠিক ঠিক হয়ে যাবে কি গলব্লাডার ওয়ালটা। পাশাপাশি আমরা একটা বাড়তি ইনফরমেশন জানাই দিছি, অনেক সময় আমরা দেখা যাবে স্টারি স্কাই অ্যাপিয়ারেন্স পাবো লিভারের প্যারেনকামাতে, তাহলে বুঝতে হবে এটা অ্যাকুট হেপাটাইটিস। তাহলে এখন বলেন, তাহলে এর মাধ্যমে আমাদের অ্যাকুট হেপাটাইটিস ডায়াগনোসিসটা শেষ। আমরা আলট্রা করলে অ্যাকুট হেপাটাইটিস এখন থেকে ডায়াগনোসিস করতে পারবো। বলেন এটা বুঝতে পারছেন কিনা সবাই? জি। ওকে ফাইন, তাহলে অ্যাকুট হেপাটাইটিস যদি আপনি ধরতে পারেন, তাহলে আপনি ক্রনিক হেপাটাইটিসও ধরতে পারবেন। অ্যাকুট হেপাটাইটিসে কি হচ্ছে, ওখানে ফ্লুইড গিয়ে লিভারের সাইজটা বড় করে দিচ্ছে, যার ফ্লুইড যাওয়ার কারণে লিভারের ইকোজেনিসিটিটা কমে যাচ্ছে এবং সাইজটা বড় করে দিচ্ছে। আর ক্রনিক হেপাটাইটিসে কি হবে, এখানে তো উল্টো আরো কি হবে, তার ফ্লুইড গুলা কি হবে, কমে যাবে। হেপাটাইটিস হইতে ক্রনিক হেপাটাইটিস হচ্ছে এগুলা টিস্যু গুলা কি হবে, প্যারেনকাইমা টিস্যু গুলা নষ্ট হইতে থাকবে, নষ্ট হয়ে এগুলা কিসে কনভার্ট হয়ে যাবে, ফাইব্রাস টিস্যু দিয়ে রিপ্লেস হয়ে যাবে। এটাই তো ক্রনিক হেপাটাইটিসের প্যাথোফিজিওলজি। যদি সেখানে হেপাটিক সেল গুলা ফাইব্রাস টিস্যু দিয়ে রিপ্লেস হয়ে যায়, আর ফাইব্রাস টিস্যু আমাদের কাছে সোনোলজিক্যালি কি রকম দেখায়, ফাইব্রাস টিস্যু সোনোলজিক্যালি আমাদেরকে ইকোজেনিসিটি কি দেখাবে, বেশি দেখাবে না কম দেখাবে না আইসো দেখাবে? একজন একটু বলেন ছোট করে। ফাইব্রাস টিস্যু সোনোলজিক্যালি আমাদেরকে কি আইসোইকোইক দেখায়, নাকি হাইপোইকিক দেখায়, নাকি হাইপারিকোইক দেখায়? হাইপারলিকুইড হ্যাঁ আমি বলে দিচ্ছি, অসুবিধা নেই, এটা প্রথম ক্লাস, আপনাদেরকে শুধু একবার রেসপন্সটা নেওয়ার জন্য। মনে রাখবেন নর্মালি তো আমি আইসোইকিক দেখতেছি, ফ্লুইড আসাতে তাকে আমি হাইপোইকিক দেখতেছি, কিন্তু যেখানে ফাইব্রাস টিস্যু সেখানে আমি কি দেখতে পাবো, হাইপারিকুইক দেখতে পাবো। মানে তার ইকোজেনিসিটিটা একটু বেড়ে যাবে, কারণ ফাইব্রাস টিস্যু গুলা সাউন্ড বিমটাকে বেশি রিফ্লেক্ট করে, তার কারণে ওকে আমি দেখতে পাই কি একটু ব্রাইট দেখতে পাই। তাহলে আমার যখন ক্রনিক হেপাটাইটিস হচ্ছে, তখন এই ফাইব্রাস সেলগুলা আমাদের হেপাটিক সেলগুলা এগুলার ফাইব্রোটিক চেঞ্জ হয়। এই ফাইব্রোটিক চেঞ্জ হওয়ার কারণে তার কাছ থেকে যে ইকোজেনিসিটিটা আসবে, সেটা আসবে কি নর্মাল ইকোজেনিসিটির চাইতে বেশি আসবে। তাহলে তার প্যারেনকাইমাগুলোকে আমরা কি দেখতে পাবো, অনেক বেশি ব্রাইট দেখতে পাবো, মানে তার ইকোজেনিসিটিটা ইনক্রিজড হবে। আমরা যখন অ্যাকুট হেপাটাইটিস দেখছি তখন দেখছি ইকোজেনিসিটিটা কমে যায়। আর যখন আমরা ইসে দেখছি যে আমাদের এই ক্রনিক হেপাটাইটিস হবে, তখন দেখবে যে আমরা ইকোজেনিসিটিটা বেড়ে গেছে। তাহলে একটা পয়েন্ট গেল। দুই নম্বর হচ্ছে যদি এটা ফাইব্রাস চেঞ্জ হয়, ফাইব্রাস চেঞ্জ হওয়ার কারণে সাইজটা কি হয়ে যাবে, এটার ছোট হয়ে আসবে, ফাইব্রোসিসের কারণে এগুলো কি ছোট হয়ে আসবে। তাহলে লিভার সাইজটা কি হয়ে যাবে, ক্রনিক হেপাটাইটিসে লিভার সাইজটা ছোট হয়ে আসবে। তাহলে আমরা দেখি জিনিসটা দেখতে কিরকম। এই যে এখন একটা লিভার প্যারেনকাইমা দেখতে পাচ্ছি, এখানে একটা লিভার প্যারেনকাইমা দেখতে পাচ্ছি। এই লিভার প্যারেনকাইমার ইকোজেনিসিটিটা দেখতে নর্মাল যে আমরা লিভার প্যারেনকাইমা দেখে আসছি তার সাথে দেখতে কি মনে হচ্ছে, একটু ব্রাইট ব্রাইট লাগতেছে, এবং দেখতে কি একটু রাফ রাফ লাগতেছে। এটাকে কি দেখে খুব স্মুথ লাগতেছে, যে প্যারেনকাইমা গুলা দেখে কি একটু রাফ রাফ লাগতেছে। পাশাপাশি তার ইকোজেনিসিটি কি কম্পারেটিভলি একটু বেশি দেখা যাচ্ছে। এবং পাশাপাশি এটা যদি আমরা মেজার করি, দেখা যাবে কি নর্মাল যে সাইজ তার সাথে এই সাইজটা কি আসতেছে, ছোট আসতেছে। তাহলে এই যে আপনার লিভার সাইজটা ছোট হয়ে আসতেছে, ইকোজেনিসিটিটা বেশি দেখতে পাচ্ছি। এবং আরেকটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমরা যে একটা নর্মাল লিভার দেখে আসছি, সেই লিভারের মধ্যে এরকম কাকড়ার পায়ের মতো ছড়ানো কিছু কি দেখতে পাইছিলাম?
আমরা একটু দেখে আসি না। ছবিটা। হ্যাঁ, রাইট। যারা ছবিটা ভালো মতো দেখছেন নর্মাল লিভার তারা বুঝতে পারবেন যে এখানে এরকম কাকড়ার পায়ের মতো ছড়ানো কোনো কিছু আমরা দেখতে পাই না। এগুলা কাকে দেখতে পাচ্ছি? আমরা বলে দিচ্ছি লিভারে, নর্মাল লিভারে আমরা সাধারণত দেখতে পাই না, বিলিয়ারি ট্রিটা নর্মালি দেখতে পাই। এই যে আমরা এখানে ভেসেল দেখতে পাচ্ছি, হেপাটিক ভেইন দেখতে পাচ্ছি, এখানে লিভার প্যারেকার, কিন্তু বিলিয়ারি ট্রি কি দেখতে পাচ্ছি? এখানে কোনো বিলিয়ারি ট্রি দেখতে পাচ্ছি না। কিন্তু যদি ক্রনিক হেপাটাইটিস হয় সেক্ষেত্রে ওই যে ফাইব্রোটিক চেঞ্জ হয় এই ফাইব্রোটিক চেঞ্জের কারণে ওই বিলিয়ারি ট্রি গুলা দিয়ে ফাইব্রোসিসের কারণে এগুলোকে টান দেয়। ফাইব্রোসিসের কারণে চারদিকে এটাকে টান দেয়। টান দেওয়ার কারণে কি হয়? টান দেওয়ার কারণে তার বিলিয়ারি ট্রিটা ডায়ালেটেড হয়ে যায়, যার কারণে আপনি কি করেন, ক্রনিক হেপাটাইটিসে আমরা ডায়ালেটেড বিলিয়ারি ট্রি দেখতে পাই, যেটা কিনা নর্মালি আমরা দেখতে পাই না। তাহলে যখন আপনি দেখবেন লিভারের ইকোজেনেসিস, এখানে হচ্ছে বিলিয়ারি ট্রিটা, এই যে বিলিয়ারি ট্রি গুলা ডায়ালেটেড হয়েছে, মনে হয় কাঁকড়ার পায়ের মতো গুলা স্প্রেড করে আছে। তাহলে যখন আমরা দেখবো যে লিভারের ইকোজেনেসিটি বেড়ে গেছে এবং সাইজটা ছোট হয়ে গেছে, এখানে আমরা ডায়ালেটেড বিলিয়ারি ট্রি দেখতে পাচ্ছি। এবং এই ছবিটাতে দেখতে দেখা যাচ্ছে তার কি, যে বর্ডার গুলো আছে তার বর্ডারটা কি হয়ে গেছে, ইরেগুলার হয়ে গেছে। তাহলে এই যে চেঞ্জটা যদি থাকে তাহলে আমরা বলবো কি লিভার পেশেন্টের ক্রনিক হেপাটাইটিস আছে। তাহলে ক্রনিক হেপাটাইটিস এর ক্রাইটেরিয়া কি আমরা বুঝতে পারছি? জাস্ট অ্যাকুট হেপাটাইটিস এর উল্টা, এখানে আমরা দেখলাম যে তার সাইজটা ছোট হয়ে গেছে, প্যারেনকাইমাটা হাইপার ইকুইক হয়েছে, পাশাপাশি তার যে বিলিয়ারিটিটা ডায়ালেটেড হলো, এবং যে তার বর্ডার গুলা আপনার ইরেগুলার হয়েছে, যেটা আমাদের এটার মধ্যে লেখা আছে যে আমরা যেগুলো পড়ছি, ইকোজেনিসিটি বেড়ে গেছে, এবং হচ্ছে যে আমাদের এখানে কোর্স হয়ে যাবে টেক্সচারটা, এবং ডায়ালেটেড আমাদের ইন্টারহেপাটিক বিলিয়ারি চ্যানেল থাকবে। তাহলে এইগুলো দেখলে, এই ফাইন্ডিংস গুলো থাকলে আমরা বলবো হচ্ছে ক্রনিক হেপাটাইটিস। ওকে, এখন ক্রনিক হেপাটাইটিস এর ক্রাইটেরিয়াটা আমরা বুঝতে পারছি, বা জি। ছবিটা দেখে আমরা বুঝতে পারবো না যে এটা ক্রনিক হেপাটাইটিস। ওকে, এখন ক্রনিক হেপাটাইটিস যখন লং স্ট্যান্ডিং হবে তখন সেটা কিসে হয়ে যাবে? সিরোসিস অফ দ্য লিভার হয়ে যাবে। দেখেন, যদি ক্রনিক হেপাটাইটিসটা সিরোসিস অফ দ্য লিভার হয়ে যায়, তাহলে সিরোসিস অফ দ্য লিভারের আগের স্টেজে তো ছিল সে ক্রনিক হেপাটাইটিসে, তাহলে সিরোসিস অফ দ্য লিভারে ক্রনিক হেপাটাইটিসের সব ফিচার্সই থাকবে, বাড়তি যেহেতু সিরোসিস হয়ে গেছে তারপরে আরো দুই একটা ফিচার্স আপনাকে বেশি দেখাবে। তাহলে কি দেখায়? তাহলে আমরা সিরোসিস অফ দ্য লিভার দেখি। সিরোসিস অফ দ্য লিভারের এই এটা একটা সিরোসিস অফ দ্য লিভার। দেখেন এখানে কি দেখা যাচ্ছে, লিভার দেখতেছি কিন্তু এই মাথা থেকে এতটুকু কত ছোট হয়ে গেছে, এবং এর ইকোজেনিসিটিটা কি দেখতে পাচ্ছি, নর্মাল লিভারের ইকোজেনিসিটির চাইতে এখানে ইকোজেনিসিটি কি দেখতে পাচ্ছি, বেশি দেখতে পাচ্ছি। তাহলে ইকোজেনিসিটি বেড়ে গেছে। এর যে প্যারেনকামাটা আছে এই প্যারেনকামাটা দেখতে অনেকটা রাফ লাগতেছে। একটা লিভার প্যারেনকামা যে সুন্দর আমরা একটা স্মুথ দেখতে পাই, এটা স্মুথ দেখতে, তাহলে এটা কোর্স ইকোটেক্সচার থাকলো, পাশাপাশি এর ইকোজেনিসিটি ইনক্রিজ করলো। লিভার স্পেনটা কি হতো? কত ছোট হয়ে গেছে, খালি চোখে দেখা বোঝা যাচ্ছে কি এখানে অনেকটা এটা ছোট হয়ে চলে আসছে, এইদিকে কোনো লিভার প্যারেনকামাই নাই, এখানে অ্যানিকুইক কালেকশন দেখতে পাচ্ছি। তাহলে এটা সাইজটা ছোট হয়ে গেল। পাশাপাশি এর বর্ডারটাও কি আছে, ইরেগুলার হয়ে আছে। 4 নম্বরে কি আছে, যে এখানে দেখেন তো এখানে গল ব্লাডারকে দেখতে পাচ্ছি। এই গল ব্লাডারটা, আপনারা গল ব্লাডারটা এখন একটু অত কম বুঝতে পারবেন, যখন আমাদের নেক্সট ক্লাসটায় থাকবে গল ব্লাডার, তখন গল ব্লাডারটা আবার যখন ডিটেলস শিখে যাবে তখন এটা আরো বেশি বুঝতে পারবে, সুবিধা হবে। এটা আমি বলে দিচ্ছি যে আসলে এটা কি দেখতে পাচ্ছি, গল ব্লাডারটা দেখতে পাচ্ছি। এই গল ব্লাডার ওয়ালটা কি হয়ে গেছে, ঠিক হয়ে গেছে। অ্যাকুট হেপাটাইটিসে আমরা দেখছি গল ব্লাডার ওয়াল ঠিক হয়েছে, ক্রনিক হেপাটাইটিসে গল ব্লাডার ওয়ালের কোনো চেঞ্জ হয় না। কিন্তু আবার সিরোসিস অফ দ্য লিভার যখন হয় তখন কিন্তু দেখা যায় তার কি গল ব্লাডার ওয়ালটা কি হয়ে যায়, ঠিক হয়ে যায়। তাহলে আপনি দেখলেন যে এখানে এই ইনক্রিজড ইকোজেনিসিটি, পাশাপাশি হচ্ছে আমাদের কোর্স প্যারেনকাইমা, ডিক্রিজড লিভার সাইজ, তারপর হচ্ছে আমাদের ইরেগুলার বর্ডার, গল ব্লাডার ওয়াল থিকেন্ড, পাশাপাশি এখানে দেখেন তো এখানে কি অ্যানিকুইক, লিভারের প্যারেনকাইমা ছোট করে দিয়ে বাইরে কি অ্যানিকুইক কালেকশন। এই অ্যানিকুইক কালেকশনটা আসলে কি? অ্যানিকুইক এই কালেকশন হচ্ছে ফ্লুইড কালেকশন। এই ফ্লুইডটা কোনটা? অ্যাসাইটিক ফ্লুইড, কারণ সিরোসিস আমাদের কি হয়, অ্যাসাইটিস হয়। ফলে জন্য এই আপনি যে অ্যানিকুইক কালেকশনটা দেখতে পাচ্ছেন এটা মূলত অ্যাসাইটিসটাকে দেখতে পাচ্ছেন। তাহলে আপনি যদি দেখতে পান কোর্স লিভার প্যারেনকাইমা, ইনক্রিজড ইকোজেনিসিটি, ডিক্রিজড লিভার সাইজ, ইরেগুলার বর্ডার অফ দ্য লিভার, থিকেন গল ব্লাডার ওয়াল, অ্যাসাইটিস, পাশাপাশি এখনো তো আপনাদেরকে আমরা শিখাইনি, পরে দেখবেন যে আপনি যখন স্প্লিন মাপা শিখবেন এই পেশেন্টের দেখা গেলো স্প্লিনোমেগালি আছে। তাহলে এই যে ক্রাইটেরিয়া গুলো যদি আমরা দেখতে পাই তখন আমরা এটাকে বলি হচ্ছে কি আপনার, যে এটাকে আমরা বলি হচ্ছে যে তার পেশেন্টের সিরোসিস অফ দ্য লিভার আছে। বুঝা গেছে কথাটা? তাহলে আমরা কি সিরোসিস অফ দ্য লিভার ডায়াগনোসিস করতে পারবো? সিরোসিস অফ দ্য লিভারের ক্রাইটেরিয়া গুলো কি আমরা ধরতে পারছি? হ্যালো? অ্যাসাইটিসটা কিভাবে বুঝবো? অ্যাসাইটিস কিভাবে বুঝবেন? এখন অ্যাসাইটিস মানে কি? অ্যাসাইটিস মানে হচ্ছে যে আপনার লিভার, পেটের মধ্যে আপনার পানি চলে আসছে। আর পানিকে আমরা সোনোলজিক্যালি কি রকম দেখবো? অ্যানিকুইক দেখবো। আমরা তো বলে আসছি ফ্লুইড, যেখানে ফ্লুইড
ব্লাড, সেটা আমরা কি দেখতে পাবো? অ্যানিকুইক দেখতে পাবো। তাহলে আপনি এখানে লিভার দেখতেছেন, লিভারের চারপাশে যে অ্যানিকুইক কালেকশন, নর্মাল একটা লিভারের চারপাশে এরকম কি অ্যানিকুইক কোনো কালেকশন আমরা দেখে আসছিলাম? না। না। এই যে লিভারের চারপাশে অ্যানিকুইক কালেকশন, এটা কি আমরা ইন্ডিকেট করতেছে তার মানে কি তার লিভারের চারপাশে কি পানি জমে গেছে। এই যে পানি জমে গেছে এটা কি অ্যাসাইটিক ফ্লুইড, অ্যাবডোমেনে যখন আপনার পানি জমতেছে পেরিটোনিয়াল ক্যাভিটিতে, তখন আমরা তাকে দেখতেছি কি আপনার অ্যাসাইটিস, অ্যাসাইটিস বলতেছি। ঠিক আছে, এই জন্য আপনি অ্যাসাইটিস জানতেছেন। এরপরও অ্যাসাইটিস ডায়াগনোসিসের জন্য এটা তো আপনি দেখে বুঝতেছেন অ্যাসাইটিস আছে। এছাড়া আমরা পরবর্তীতে আপনাদেরকে শিখাই দিব যে কিভাবে কোন জায়গায় ধরে আমরা অ্যাসাইটিসটা বুঝতে পারি যে লিভার, এবং আমরা পরে শেখানো হবে এগুলো। আজকে প্রথম দিন হয়তো ডিটেলস যাওয়া যাবে না, আস্তে আস্তে শিখতে শিখতে একটু একটু করে ম্যাচিউর হবেন এটাতে ইনফরমেশন পেয়ে পেয়ে। তাহলে এখন তো আমরা দেখা যাচ্ছে লিভারের চারপাশে গিয়েছে অ্যানিকুইক ফ্লুইড কালেকশন আছে, এদিকে বাকি ক্রাইটেরিয়া আছে, তার মানে এটা সিরোসিস অফ দ্য লিভার উইথ অ্যাসাইটিস আছে। এতটুকু তো বুঝতে পারছেন সবাই? জি। ওকে, তাহলে এর মাধ্যমে আমরা জানার কথা ছিল লিভারের। ক্রনিক হেপাটাইটিস আর সিরোসিস অফ লিভারের হ্যাঁ হ্যাঁ বলেন, অফ দ্য লিভারের কি বললেন? হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বললেন? ক্রনিক হেপাটাইটিস আর সিরোসিস অফ লিভার এই দুইটার পার্থক্য আমরা কিভাবে করব ওকে ওকে, তাহলে? ফাইন, এটা গুড কোশ্চেন। দেখেন, সিরোসিস অফ দ্য লিভারের আপনার এখানে থিকেন গলব্লাডার আছে, থিকেন গলব্লাডার ওয়াল আছে। ক্রনিক হেপাটাইটিসে কি থিকেন গলব্লাডার ওয়াল ছিল? ছিল না। দুই নম্বর হচ্ছে সিরোসিস অফ দ্য লিভারে অ্যাসাইটিস থাকতে পারে, কিন্তু ক্রনিক হেপাটাইটিসে কি আপনার ইসে থাকবে যে অ্যাসাইটিস থাকবে? থাকবে না। সিরোসিস অফ দ্য লিভারের ক্ষেত্রে পেশেন্টের আপনি প্যারালাল স্প্লিনোমেগালি পেতে পারেন, কিন্তু ক্রনিক হেপাটাইটিসে প্যারালালি আপনি স্প্লিনোমেগালি পাবেন না। সিরোসিস অফ দ্য লিভারে লিভার যে পরিমাণ সাংকেন হবে, যত ছোট হবে, ক্রনিক হেপাটাইটিসে ছোট হবে কিন্তু এত বেশি পরিমাণে ছোট হবে না। পাশাপাশি আরেকটা জিনিস দেখে রাখেন, সেটা হচ্ছে যে এই যে কোর্স প্যারেনকামা আছে, এই প্যারেনকামার মধ্যে ছোট ছোট সাদা সাদা ডট ডট দেখা যাচ্ছে, এগুলোকে বলে মাইক্রোনোডিউল। এই মাইক্রোনোডিউল গুলো আমরা পাই হচ্ছে সিরোসিস অফ দ্য লিভারে, কিন্তু ক্রনিক হেপাটাইটিসে আমরা মাইক্রোনোডিউল গুলা পাই না। এবার বুঝা গেছে মানে কিভাবে সিরোসিস অফ দ্য লিভার থেকে ক্রনিক হেপাটাইটিসটা আলাদা করবো? জি ভাইয়া। ওকে ওকে, ঠিক আছে, টেনশন করার কিছু না। আজকে প্রথম দিন, আপনাদের একটু অনেক টার্মিনোলজি, অনেক কিছু নতুন নতুন লাগবে। তবে এই লিভার, এই জন্য লিভার ক্লাসটাকে এত এমফাসাইজ দেয়া। লিভার ক্লাসটা যদি আপনি এত ভেঙে ভেঙে পড়েন, তাহলে পরবর্তী ক্লাসগুলোতে দেখবেন যে আপনার এত ডিটেলস লাগতেছে, মানে সহজে বুঝে যাচ্ছে না, ও আচ্ছা এটা এরকম, হ্যাঁ এটা এরকম। কারণ সলিড স্ট্রাকচার সবেরই আলট্রা অলমোস্ট সেম সেম গেল। তাহলে এর মাধ্যমে আমাদের লিভারের প্যাথোলজি পড়ার কথা ছিল কনজেনিটাল, সেটা আমরা পড়ে ফেলছি। আমরা লিভারের প্যাথোলজি পড়া ছিল ডিফিউজ, ডিফিউজের মধ্যে আমাদের তিনটা রোগ পড়ার কথা ছিল, দুইটা পড়া হয়ে গেছে, একটা হচ্ছে অ্যাকুট হেপাটাইটিস, একটা ক্রনিক হেপাটাইটিস। এখন আমরা জানবো হচ্ছে যে আমাদেরকে ফ্যাটি লিভার ডিজিজ। ক্রনিক হেপাটাইটিসের সাথে আমরা প্যারালালি সিরোসিস অফ দ্য লিভারটা পড়ে ফেলছি। এখন আমরা জানবো হচ্ছে ফ্যাটি লিভার ডিজিজ। ফ্যাটি লিভার ডিজিজ তার মানে এখানে কি হচ্ছে? ফ্যাট ডিপোজিট হচ্ছে। লিভার যদি ফ্যাট ডিপোজিট হয়, আমরা ফিজিক্স ক্লাসে বলেছি ফ্যাটকে কিন্তু আমরা সোনোলজিক্যালি হাইপারিকুইক দেখতে পাই। এটা আমরা প্রথম দিন ফিজিক্স ক্লাসে বলে দিছি, ভুলে গেলে অসুবিধা নেই, আজকে আবার শুনলেন। তাহলে ফাইব্রাস টিস্যু আপনি দেখতে পাবেন হাইপারিকুইক, এবং ফ্যাটও আমরা কি দেখতে পাই? হাইপারিকুইক দেখতে পাই। এখন এই যে সিরোসিস ফ্যাটি লিভার ডিজিজ, ফ্যাটি লিভার ডিজিজের ক্ষেত্রে ফ্যাটি লিভারকে আমরা তিনটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে কি গ্রেড 1, মাইল্ড, মডারেট, সিভিয়ার, অথবা ফ্যাটি লিভার গ্রেড 1, গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3। মানে একটা ফ্যাটি লিভার দেখতে কিরকম লাগে আমরা একটু দেখি, তাহলে আমরা বুঝতে সুবিধা হবে। ওকে, তাহলে আমরা একটা লিভারের দিকে তাকাই। প্রথমে আপনারা এই ছবিটার দিকে তাকান, এই ছবিটা দেখে আপনাদের কাছে কেমন লাগতেছে? নর্মাল লাগতেছে না কোনো সমস্যা লাগতেছে দেখে? যেহেতু আমরা নর্মাল লিভারটা দেখছি, হাইপার একটু একটু সাদা সাদা লাগতেছে, তার মানে একটু হাইপার ইকুইক লাগতেছে, তাই তো? এই যে যখন আপনি দেখলেন যে লিভারের ইকোজেনেসিটা এরকম একটু হাইপার হাইপার, কার সাথে তুলনা করতেছি? মনে রাখবেন একটা কথা, লিভারের ইকোজেনেসিটির চাইতে আমাদের, আচ্ছা ওটা থাকার পরে একদিন শিখাবো, আমরা আগে এটা শিখেন। তাহলে এই যে ছবিটা আপনি দেখতেছেন, এই ছবিটাতে দেখতেছেন যে লিভার প্যারেনকামাটা আমাদের কি দেখা যাচ্ছে? হাইপার হাইপার লাগতেছে একটু কম্পারেটিভলি, কিন্তু আবার লিভার সাইজটা এখনো মোটামুটি ঠিকই লাগতেছে, ছোট হয়ে আসে না। এটা ডিডিটা কে থাকবে? ডিফারেন্সিয়াল থাকবে যে ক্রনিক হেপাটাইটিস কিনা। কিন্তু ক্রনিক হেপাটাইটিস তো আপনার হাইপারইকুইক হচ্ছে, কিন্তু সেক্ষেত্রে লিভারের সাইজটা হয়ে যায় কি? ছোট। কিন্তু ফ্যাটি লিভারে আপনার কি হবে? সেক্ষেত্রে উল্টো আরো কি হইতে পারে? বড় হয়ে যেতে পারে। ফ্যাটি লিভারে আপনার দেখা যাবে যে হাইপারইকুইক হয়ে লিভার সাইজটা বড় হয়ে যেতে পারে, কিন্তু ক্রনিক হেপাটাইটিসে হাইপারইকুইক হয়ে লিভার সাইজটা কি হয়ে যাবে? ছোট হয়ে যাবে। তাহলে পার্থক্যটা ধরতে পারতেছেন? তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই প্যারেনকামাটা আমরা কি দেখতে পাচ্ছি? যে একটু রিলেটিভলি হাইপার দেখতে পাচ্ছি, বা প্যারেনকামাগুলো একটু ব্রাইট দেখতে পাচ্ছি। আর ভাস্কুলেসারও বোঝা যাচ্ছে
ডায়াফ্রামটাকেও বোঝা যাচ্ছে। তাই এরকম যখন দেখতে পাবেন তখন আমরা সেটাকে বলবো ফ্যাটি লিভার গ্রেড 1। এখন ফ্যাটি লিভার গ্রেড 1 এটা শুনে রাখেন, যখন গ্রেড 2 আর গ্রেড 3 শুনবেন তখন এবার আপনি কম্পেয়ার করতে পারবেন, ও আচ্ছা এটা ঠিক আছে, এটা ফ্যাটি লিভার গ্রেড 1ই হবে, এটা গ্রেড 2 হবে, গ্রেড 3 হবে। তাহলে ফ্যাটি লিভার গ্রেড 1টা শুধু এখন জেনে রাখলেন যে ইকোজেনিসিসটা বেড়ে যাবে, পাশাপাশি লিভারের সাইজটা বড় হয়ে যেতে পারে, পাশাপাশি এবং নর্মালও থাকতে পারে, নর্মাল অর ইনক্রিজড, কিন্তু ক্রনিক হেপাটাইটিসে সাধারণত সাইজটা ডিক্রিজ হয়। এবং এখানে আমরা ডায়াফ্রাম ভেসেল গুলো এগুলা দেখতে পাই গেল। এখন এই ছবিটা দেখেন তো, এই ছবিটাতে কি লাগতেছে আপনার কাছে দেখে? 2 নাম্বার এই যে যে ছবিটা আমি কাস্টর রাখছি, এই ছবিটাতে কোনো অ্যাবনর্মালিটিস লাগে দেখতে আপনার? প্রথমটার তুলনায় একটু হাইপো ইকোই। একটু হাইপো, কিন্তু হাইপো না বলে দেখতে পাচ্ছেন একটু ঘোলা ঘোলা লাগতেছে, মানে আপনার দেখতে কষ্ট হচ্ছে না? এখানে দেখেন তো ডায়াফ্রামটা কি ক্লিয়ার কাট দেখতে পাচ্ছেন? একটু দেখতে না, ইম্পেয়ার্ড ডায়াফ্রাম লাগতেছে না ক্লিয়ার। ডায়াফ্রামটা? এখানে কি সুন্দর ডায়াফ্রামটা দেখতে পাচ্ছেন, কিন্তু এখানকার ডায়াফ্রামটা কি ব্রেক ব্রেক, মানে দেখতে একটা ইম্পেয়ার্ড লাগতেছে। এবং প্যারেনকাইমা গুলো দেখতে কি আপনার কাছে স্মুথ লাগতেছে না, কেমন জানি দেখে আপনি ক্লিয়ার দেখতে পাচ্ছেন না, এরকম মনে হচ্ছে না আপনার কাছে ছবিটা দেখে যে আরেকটু ভালো দেখতে, লিভারটা হ্যাঁ, তো আরো সুন্দর ক্লিয়ার না। দেখার কথা? এটা কি বুঝতে বুঝতে পারতেছেন? জি। আমার এই পয়েন্ট গুলো কি ধরতে পারছেন আপনি? হ্যালো? জি, ধরতে পারছি। হ্যাঁ, এইটা ধরতে পারার কথা, এই কথাটা শোনার জন্য, কারণ এখানে দেখেন, এখানে আমি প্যারেনকামা দেখতে পাচ্ছি, ভাস্কুলেচারও দেখতে পাচ্ছি, ডায়াফ্রামটাকেও দেখতে পাচ্ছি, কিন্তু ইকোজেনিসিসটা একটু ইনক্রিজ হয়ে গেছে। কিন্তু এখানে কি দেখা যাচ্ছে, আমার দেখতে ব্লার লাগছে, ইম্পেয়ার্ড লাগতেছে, ভাস্কুলেচার গুলা ভেসেল গুলো ভালো দেখতে পাচ্ছি না, আবার এখানে আমাদের যে ডায়াফ্রামটা সেটাকে আমি ক্লিয়ার দেখতে পাচ্ছি না, কিন্তু আবার দেখতে পাচ্ছি কিন্তু ক্লিয়ার দেখতে পাচ্ছি না। এটা হচ্ছে গ্রেড 2 ফ্যাটি লিভার। বুঝা গেছে কথাটা? তাহলে কিভাবে বুঝবো? ভাস্কুলেচার, বিলিয়ারিটি, ডায়াফ্রাম এগুলো যদি আমি দেখতে পাই কিন্তু ভালোভাবে দেখতে পাচ্ছি না, ইম্পেয়ার্ড ভিজুয়ালাইজেশন হয়, তখন হচ্ছে এটা ফ্যাটি লিভার গ্রেড 2। আর যখন আমরা দেখতে পাবো কিন্তু এটা দেখতে কি ইকোজেনিসিটি বেড়ে গেছে, কিন্তু এখানে আপনার ইকোজেনিসিটি বেড়ে গেছে কিন্তু আমরা ভাস্কুলেচার এবং হচ্ছে ডায়াফ্রামটাকে দেখতে পাবো, তখন সেটাকে আমরা বলবো গ্রেড 1। আচ্ছা, এই দুইটা যদি ধরেন, এখন এই ছবিটাতে দেখেন তো, এই ছবিটাতে কি পিজিপিডি। বিক্ষিপ্ত পরিমাণে সাদা হয়ে গেছে না? কিছুই দেখা যাচ্ছে না, কেমন যেন পুরো হাইপার হয়ে আছে খালি লিভারটা, তাই না? এখানে তো কিডনিটা, কিন্তু এখানে অতিরিক্ত হাইপার ইকুইক হয়ে বসে আছে না? এটা চাইতে অনেক বেশি, এটা চাইতে কি অনেক বেশি। এবং এখানে কোথায় ভাস্কুলেচার, কোথায় ডায়াফ্রাম, ডায়াফ্রাম দেখতে অনেক বেশি কষ্ট হচ্ছে, পাশাপাশি এখানে ভাস্কুলেচার গুলো ক্লিয়ার কাট দেখা যাচ্ছে না। তাহলে এরকম যখন আপনি ভাস্কুলেচার ঠিক মতো দেখতে পাবেন না একেবারেই, তারপর যদি আপনি দেখতে পান যে ডায়াফ্রামটাকে ডিফারেন্সিয়েট করতে কষ্ট হয়ে যাচ্ছে, প্যারেনকাইমা গুলো অতিরিক্ত অনেক বেশি হাইপার ইকুইক দেখাচ্ছে, তাহলে এটা হচ্ছে ফ্যাটি লিভার গ্রেড 3। এখন এবার যদি আপনি সাম করেন, তিনটার পয়েন্ট জানছেন, এখন আমি যদি আপনাকে এই ছবি দিই, আপনি কি ডায়াগনোসিস বলুন? এটা কি ফ্যাটি লিভার 3 বলবেন আপনি? গ্রেড 2 ফ্যাটি লিভার। মানে এটাকে তো কোনোভাবে আপনার, এখন তো আপনি গ্রেড 1 গ্রেড 2 গ্রেড 3 জেনে গেছেন, এখন এটাকে দেখে কোনোভাবে কি মনে হচ্ছে গ্রেড 3? না। না, না, আবার এটাকে কি এটা দেখে তো মনে হচ্ছে যে গ্রেড 2? গোত্র সেক্রেটারি। রাইট, আমি এই জন্য বলতেছি, এখন প্রথমে আমি আপনাকে পয়েন্ট গুলো ডিমার্কেট করছি, এখন আপনি তাকাইলেই তো বলতে পারবেন আমি এখানে এটা কিছুই ভালো দেখতে পাচ্ছি না, পুরোটা হাইপারইকুইক হয়ে গেছে, তাহলে এটা কি হয়ে যাবে? গ্রেড 3। এখানে আমি দেখতে পাচ্ছি কিন্তু দেখতে কষ্ট হচ্ছে চোখে, মানে ইম্পেয়ার্ড হচ্ছে ভিজুয়ালাইজেশন, তাহলে এটা হচ্ছে কি আপনার গ্রেড 2। আর এখানে দেখতে পাচ্ছি কিন্তু একটু হাইপার লাগতেছে, এবং বাকি সব ঠিক মতো দেখতে পাচ্ছি, তাহলে এটা হচ্ছে গ্রেড 1। এবার বলেন গ্রেড 1 2 3 ডায়াগনোসিস করতে কি আর অত একেবারে ডিমার্কেশনের যে পয়েন্ট গুলো বলছি সেগুলো লাগবে, নাকি আপনি দেখলে বুঝে যাবেন যে এটা গ্রেড 1 2 3? দেখলে বুঝে যাইতে পারবেন না এটা যে গ্রেড 1 2 3 ফ্যাটি লিভারের? আশা করা যাচ্ছে। আশা করি পারবো, আসলে এইভাবেই পারবেন, কারণ গ্রেড 1টা আপনি বলবেন গ্রেড 1, আরেকজন বলবেন নর্মাল, কিন্তু গ্রেড 2 3 এটা সবাই একই রকম ক্রাইটেরিয়া বলবে, কারণ গ্রেড 1 দেখে মাঝে মাঝে মনে হবে যেন নর্মালও লাগতেছে, কথা বুঝতে পারছেন? কিন্তু এই জন্য দেখবেন না কিছু না লিখলে লেখে ফ্যাটি লিভার গ্রেড 1, একজন লিখতেছে গ্রেড 1 আরেকজন লিখতেছে নর্মাল, কারণ কি তাদের জাস্ট ইন্ডিভিজুয়ালাইজড একটা ভিজুয়ালাইজেশন হচ্ছে। কিন্তু গ্রেড 2 আর গ্রেড 3 থাকলে এটা কারো মিস হয় না, যে এটা ডেফিনিটিভ ক্রাইটেরিয়া থাকে, যার কারণে এটা বোঝা বেশি ইজিয়ার। ঠিক আছে, গেল। তাহলে এর মাধ্যমে আমাদের লিভারের যে ডিফিউজ লেশনটা আছে এটা শেষ। তাহলে আমরা জানলাম হচ্ছে যে লিভারের ডিফিউজ লেশনের মধ্যে অ্যাকুট হেপাটাইটিস, ক্রনিক হেপাটাইটিস, সিরোসিস অফ দ্য লিভার এন্ড ফ্যাটি লিভার ডিজিজ। বলেন এগুলো সব পার্সেন্ট গেলে, তাহলে আমাদের লাস্ট টপিক হচ্ছে আজকে ফোকাল লেশন গুলো। এগুলো আমরা পারবো সবগুলো, মানে আমরা বুঝতে পারছি সব পয়েন্ট গুলা, ডিমার্কেটিং পয়েন্ট গুলা? জি। ওকে ফাইন, তাহলে এখন আমরা ফোকাল লেশন যাবো। আমি প্রথম থেকে বলতেছি ফোকাল লেশন যখন পড়বো আমরা চারটা কথা খুব ভালো মতো মনে রাখবো। একটা হচ্ছে সিস্ট, অ্যাবসেস, ম্যাস, ক্যালসিফিকেশন। যে কোনো সলিড স্ট্রাকচারের আমরা এই চারটা প্যাথোলজি ফোকাল মনে রাখবো। তাহলে এখন তার প্রথমে সিস্ট, একটা সিস্ট দেখি আমরা লিভারের। ওকে, এই
এখানে একটা, এখানে দেখেন তো এই যে লিভারের মধ্যে একটা কি আছে, যে কোনো একটা সিস্টেম ক্রাইটেরিয়া আমরা আগে বলবো, সেটা কিরকম, যেখানে আপনি দেখবেন যে একটা, এটা কি এই স্ট্রাকচারটা দেখতে কি লাগতেছে, অ্যানিকুইক লাগতেছে না, মানে কালো লাগতেছে না পুরোটা? হ্যাঁ, কালো একটা রাউন্ড ফিগার আছে। রাইট। তাহলে একটা কালো স্ট্রাকচার, কালো অ্যানিকুইক স্ট্রাকচার, যেটা কিনা তার দেখতে কিরকম রাউন্ড লাগতেছে, এবং ওয়ালটা কি ঠিক না থিন, ওয়ালটা থিন হয়ে আছে। তাহলে অ্যানিকুইক স্ট্রাকচার, রাউন্ড, থিন ওয়াল এবং রেগুলার, ওরকম যে খুব একটা ইরেগুলার তা না, এটা রেগুলার একটা ওয়াল। তাহলে অ্যানিকুইক স্ট্রাকচার, রাউন্ড, থিন ওয়ার্ল্ড, রেগুলার ওয়ার্ল্ড, এবং এই দেখেন তো এইদিকে এসে কি অনেক সাদা হয়ে গেছে না? এটাকে আমরা কি শিখছি ফিজিক্স ক্লাসে? প্রডিউসিং পোস্টেরিয়র অ্যাকোস্টিক এনহ্যান্সমেন্ট। এখানে পিছনের দিকে লাইটটা কি অনেক বেড়ে গেছে, এখানে যতটুকু লাইটেনিং আছে তার সাথে পিছনের দিকে এসে লাইটটা বেড়ে গেছে, এটাকে আমরা কি বলি? পোস্টেরিয়র অ্যাকোস্টিক এনহ্যান্সমেন্ট। তাহলে একটা সিম্পল সিস্ট যদি, একটা সিস্ট যদি থাকে, মানে কি ফ্লুইড আছে, তাহলে এটাকে দেখতে পাবো কি কি ক্রাইটেরিয়া? এক নম্বর কাটা হচ্ছে যেটাকে আমরা অ্যানিকুইক দেখতে পাবো, এটা রাউন্ড থাকবে, থিন এবং রেগুলার ওয়াল থাকবে, এবং পিছনে কি থাকবে? পোস্টেরিয়র অ্যাকোস্টিক এনহ্যান্সমেন্ট থাকবে। এই চারটা ক্রাইটেরিয়া থাকলে তখন তাকে আমরা বলবো হচ্ছে একটা সিম্পল সিস্ট। এখন বলেন সিম্পল সিস্টের ক্রাইটেরিয়াটা বুঝতে পারছেন কিনা? এই যে ওয়েল রাউন্ড, ইকো ফ্রি ম্যাস বা হচ্ছে অ্যানিকুইক এরিয়া, প্রডিউসিং পোস্টেরিয়র অ্যাকোস্টিক এনহ্যান্সমেন্ট, এটাকে আমরা দেখলে কি বলবো? এটাকে বলবো হচ্ছে আমাদের একটা, যে একটা সিম্পল সিস্ট। এখন আমরা সিম্পল সিস্টের ক্রাইটেরিয়া বুঝতে পারছি, কারণ সিম্পল সিস্ট আপনি প্রচুর পাবেন। এটা বুঝতে পারছেন কিনা সেটা বলেন। জি। ওকে, এখন সিম্পল সিস্ট, এতক্ষণ বলতেছি সিস্ট, আবার এখানে প্যাচ লাগাই বলতেছি সিম্পল সিস্ট। তাহলে আমি এতক্ষণ যে ক্রাইটেরিয়া গুলো বলছি এগুলো হচ্ছে সিম্পল সিস্টের ক্রাইটেরিয়া বলছি। তার আমরা একটা কমপ্লেক্স, তার মানে কি কাউন্টার আছে কি কমপ্লেক্স সিস্ট। এই কমপ্লেক্স সিস্টের ক্ষেত্রে আমরা যেটাকে জানবো সেটা হচ্ছে হাইড্রেটিস সিস্ট। হাইড্রেটিস সিস্টটা ভালো মতো শিখে নেন, কারণ হাইড্রেটিস সিস্ট, সিম্পল সিস্ট, এটা শুধুমাত্র যে লিভারে থাকবে তা না, এটা স্প্লিনেও থাকতে পারে, এটা কিডনিতেও থাকতে পারে। তাহলে আমাদের একবার যদি আমি সিম্পল সিস্ট শিখে যাই, আমি যদি একবার হাইড্রেটিস সিস্ট শিখে যাই, তাহলে একই ক্রাইটেরিয়ার জিনিসগুলো আমরা অন্যান্য স্ট্রাকচারও পাবো। তাহলে এখন একটা কমপ্লেক্স সিস্টেমের মধ্যে পড়বো হচ্ছে আমরা হাইড্রেটিস সিস্ট। এখানে হাইড্রেটিস সিস্ট একটা কমপ্লেক্স সিস্ট, মানে কি এত সুন্দর অ্যানিকুইক থাকবে না, তার মধ্যে কোনো কোনো স্ট্রাকচার কিছু কিছু দেখতে পাবো, তাহলে এটা কমপ্লেক্স হয়ে যাবে, মানে মিক্স টাইপের দেখবো। তাহলে আমরা এখন হাইড্রেটিস সিস্টটা কি কি ভাবে আসে সেটা আপনি দেখেন, তাহলে আপনার ডায়াগনোসিস শেষ। তাহলে আমরা একটা হাইড্রেটিস সিস্ট দেখি। হাইড্রেটিস সিস্ট হয় কোন অর্গানিজম দিয়ে? একানোকক্কাস গ্র্যানুলোসাস দিয়ে, এটা আমরা জানি তাই তো। ওই অর্গানিজম দিয়ে যখন আক্রান্ত হয় তখন এই হাইড্রেটিস সিস্ট হয়। দেখেন এই হাইড্রেটিস সিস্টটা, আমি এখানে চারটা ছবি রাখছি, একটা, দুইটা, তিনটা, চারটা। এটা ইন্ডিকেট করতেছে হাইড্রেটিস সিস্টটা এখানে আমাদের কাছে চারটা ভাবে প্রেজেন্ট করতে পারে। কি কিভাবে প্রেজেন্ট করতে পারে? প্রথম কথা হচ্ছে হাইড্রেটিস সিস্ট যখন থাকবে, সেখানে আপনার হাইড্রেটিস সিস্টে সাধারণত বাইরে তিনটা লেয়ার থাকে। হাইড্রেটিস সিস্টে সাধারণত তিনটা লেয়ার থাকে, এটা আমরা পড়ে আসছি। কি কি থাকে? এটা কি থাকে? একেবারে বাইরের দিকে লেয়ারটাকে বলা হচ্ছে পেরিসিস্টিক লেয়ার। তারপর কি থাকে আপনার? এক্সোসিস্টিক লেয়ার, তার ভিতরে থাকে হচ্ছে এন্ডোসিস্টিক লেয়ার। তাহলে যদি আমরা যে একটু আগে সিম্পল সিস্ট পড়ে আসছি, তার কি তিনটা লেয়ার পড়ছি না একটা লেয়ার দেখে আসছি? এই যে একটা সিম্পল সিস্ট দেখে আসছি, এর কি তিনটা লেয়ার একটা আছে না লেয়ার, একটা লেয়ার? এর বাইরে লেয়ার কয়টা আছে? একটা। একটা। তাহলে তিনটা লেয়ার আলা কোনো কি আপনি সিস্ট পড়ছেন? পড়ে নাই। যখন কোনো সিস্টে দেখবেন যে তিনটা লেয়ার আছে, তাহলে এটা ডায়াগনোসিস কি হয়ে যাবে? থ্রি লেয়ার যদি কোনো সিস্ট থাকে সেটা কি হাইড্রেটিস সিস্ট। দেখেন এখানে একটা লেয়ার, দুইটা লেয়ার, আর ভিতরের লেয়ারটা এন্ডোসিস্টিক লেয়ারটা আর কি ছুটে চলে আসছে। তাহলে এরকম তিনটা লেয়ার নিয়ে আপনার কাছে প্রেজেন্ট করতে পারে হাইড্রেটিস সিস্ট। তাহলে আপনি যখন দেখবেন যে পেরিসিস্টিক লেয়ার, এন্ডোসিস্টিক লেয়ার, এক্সোসিস্টিক লেয়ার, তাহলে এটা হাইড্রেটিস সিস্ট। এটা একটা কমপ্লেক্স সিস্ট, কারণ এখানে দেখেন সব ফ্লুইডও আছে, আবার ফ্লুইডের মধ্যে লেয়ার গুলো এসে ছুটে চলে আসছে। এখন এটা একটা প্রেজেন্টেশন হতে পারে হাইড্রেটিস। হাইড্রেটিস যে লেয়ার তিনটা আবার একটু দেখানো যাবে? ওকে ওকে, দেখেন ভালো করে আমার কাশরের দিকে তাকান তাহলে। ওকে, এই, তাহলে দেখেন এটা কি এই বাইরের দিকে কি একটা লেয়ার এটা দেখা যাচ্ছে? তার নিচে আরেকটা লেয়ার, এই যে মাঝে একটু গ্যাপ আছে, অ্যানিকুইক লেয়ার আছে, দেখা যাচ্ছে একটা, দুইটা, আর একটা লেয়ার তো ছুটে চলে আসছে, এন্ডোসিস্টিক লেয়ারটা কি ভিতরের দিকে চলে আসছে। বুঝা যাচ্ছে এখন? জি। জি। আর দুই নম্বর কথা হচ্ছে, এই যে আপনি ছবিটা দেখলেন, এই ছবিটা দেখানোর কারণ আছে। যদি এরকম একটা ছবি দেখেন, আপনি সারা জীবন মনে রাখবেন ওইটাতে, এটা তো হাইড্রেটিস সিস্ট। কথা আর কোনোটা ডিজিজ আপনি এরকম করে এত সুন্দর করে এরকম লেয়ার একটা দেখবেন না, কারণ এরকম তিনটা লেয়ারের সিস্ট তো নাই। কথা বুঝতে পারছেন? এটা ভিতরের লেয়ারটা, এন্ডোসিস্টিক লেয়ারটা ছুটে ভিতরে চলে আসছে, যার কারণে দেখতে আরো কি কমপ্লেক্স লাগতেছে গেল। এখন এই যে আমি চারটা ছবি রাখছি, তার কারণ হচ্ছে একটা, সেটা হচ্ছে যে এই হাইড্রেটিস সিস্ট সবসময় যে আমাকে যে তিনটা লেয়ার নিয়ে প্রেজেন্ট করে তা কিন্তু না। হাইড্রেটিস সিস্ট অনেক সময়, হাইড্রেটিস সিস্টের মধ্যে কি থাকে? অনেকগুলা
ডটার সিস্ট থাকতে পারে। সেটা কিরকম, এই যে দেখেন এখানে এই ছবিটাতে কি দেখাচ্ছে, এটা একটা হাইড্রেটিস সিস্ট যার মধ্যে কিন্তু অনেকগুলো কি আছে, ডটার সিস্ট আছে। এই যে অনেকগুলো ডটার সিস্ট আছে, এই যে ডটার সিস্ট থাকে, তাহলে সেটা যদি আমরা দেখি একটা সিস্টের মধ্যে অনেকগুলো ডটার সিস্ট আছে, তখন সেটা ডায়াগনোসিসটা কি হয়ে যাবে, সেটা ডায়াগনোসিস হবে এটা একটা হাইড্রেটিস সিস্ট। তাহলে হাইড্রেটিস সিস্ট সবসময় যে এরকম প্রেজেন্টেশন নিয়ে আপনার কাছে আসবে তা না, আলট্রা করতে গিয়ে যদি আপনি এরকম স্ট্রাকচার পাবেন, সেটা আসলে হাইড্রেটিস সিস্ট দেখতে পাচ্ছি। কারণটা কেন, কারণ হাইড্রেটিস সিস্টের এক একটা স্টেজে এক এক রকম তার ফিচার্স থাকে। আর এক একটা যে স্টেজ নিয়ে আপনার কাছে আসছে, সেই স্টেজ আপনি ধরলেন, এমন এমন সময় আসছে, সেই সময় আপনি দেখলেন যে তার এখানে মাল্টিপল ডটার সিস্ট নিয়ে আসছে, তাহলে এটা তো ডায়াগনোসিস স্কিল, তখন তো আপনি এখানে তিনটা লেয়ারই দেখতে পাচ্ছেন না। তাহলে মনে রাখবেন যে হাইড্রেটিস সিস্ট বিভিন্ন ভাবে আমাদের কাছে প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে। তাহলে আরেকটা প্রেজেন্টেশন নিয়ে আসতে পারে কি, একটা বড় সিস্ট তার মধ্যে কি অনেকগুলা ডটার সিস্ট দেখতে পারে। তাহলে এই ডটার, আর এখানে কি আছে, ছোট ছোট হাইপার গুলো কাকে দেখতে পাচ্ছি, হাইড্রেটিস স্যান্ড কে দেখতে পাচ্ছি। তাহলে একটা সিস্ট তার মধ্যে অনেকগুলো ডটার সিস্ট আছে এবং হাইড্রেটিস স্যান্ড আছে, এবং দেখতে এটাকে কি মনে হচ্ছে, হানিকম অ্যাপিয়ারেন্স লাগতেছে। এই যে হানিকম অ্যাপিয়ারেন্স নিয়ে আসলো, তাহলে এটা ডায়াগনোসিস হয়ে গেল কি, এটা ডায়াগনোসিস হয়ে গেল যে আপনার এটা হচ্ছে মূলত আমাদের জি সেটা, যে এটা একটা হাইড্রেটিস সিস্ট আছে। বুঝা গেছে কথাটা? তাহলে হাইড্রেটিস সিস্ট একভাবে প্রেজেন্ট করতে পারে তিনটা লেয়ার নিয়ে, আরেকটা ভাবে প্রেজেন্ট করতে পারে আপনার কাছে হানিকম্বিং নিয়ে, বা সিঙ্গেল সিস্টের ভিতরে অনেকগুলো ডটার সিস্ট থাকতে পারে। গেল 3 নাম্বার কি হতে পারে, দেখেন তো এখানে কি হয়েছে, এখানে একটা লেয়ার এরকম করে ভাগ হয়ে এরকম হয়ে গেছে, মানে কি করছে, এখানে সেপ্টেশন করে দিচ্ছে, তাই না? এই যদি অনেক সময় হাইড্রেটিস সিস্ট তিনটা লেয়ার নিয়ে প্রেজেন্ট করলো না, হানিকম্বিং নিয়ে প্রেজেন্ট করলো না, আপনার কাছে প্রেজেন্ট করছে কিরকম নিয়ে, এরকম একটা সেপ্টেশন নিয়ে। এই সেপ্টেশন যখন দেখতে পাবেন, তখন এটা ডায়াগনোসিস থাকবে কি, এটা একটা হাইড্রেটিস সিস্ট। তাহলে জানলেন যে এটা তো সিম্পল সিস্ট বলার সুযোগ নেই, কারণ এখানে সেপ্টেশন আছে। তাহলে সেপ্টেটেড সিস্ট যদি থাকে, সেটাও আপনার ডায়াগনোসিস হবে কি, এটা একটা হাইড্রেটিস সিস্ট। তাহলে হাইড্রেটিস সিস্ট আপনাকে 3 ভাবে প্রেজেন্ট করতে পারে, দেখলেন এটা। আর লাস্ট অফ অল কিভাবে প্রেজেন্ট করতে পারে, সেটা হচ্ছে যে দেখা গেল এই হাইড্রেটিস সিস্টটা রিজলিউশন হয়ে এটা কি হয়ে যাবে, ক্যালসিফাইড হয়ে যেতে পারে। তাহলে এটা কি ক্যালসিফাইড হাইড্রেটিস সিস্ট। এখন এটা দেখে কি আর বোঝার সুযোগ আছে এখানে সিস্ট ছিল? যদি আপনাকে পেশেন্ট হিস্ট্রি দেয়, অথবা তার যদি আগে আলট্রা করা থাকে, দেখা গেলো আগের আলট্রাতে এরকম একটা সেপ্টেটেড সিস্ট ছিল, সেই বরাবরই আপনার কি আছে, এরকম হাইপারিকুইক স্ট্রাকচার প্রডিউসিং পোস্টেরিয়র অ্যাকুস্টিক শ্যাডো আমরা দেখতে পাচ্ছি। এখানে এখানে একটা হাইপারিকুইক স্ট্রাকচার আছে, যেটা কিনা পিছনের দিকে ছায়া দিচ্ছে। তাহলে কোনো হাইপারিকুইক স্ট্রাকচার প্রডিউসিং পোস্টেরিয়র অ্যাকুস্টিক শ্যাডো, তা সেটা কি ইন্ডিকেট করতেছে, সেটা ইন্ডিকেট করতেছে ক্যালসিফিকেশন। আমরা জানি ক্যালসিফিকেশন কি, একটা হাইপারিকুইক স্ট্রাকচার যার পিছনে শ্যাডো দেয়। তাহলে এই শ্যাডোটা এটা হতে পারে লিভার ক্যালসিফিকেশনের জন্য, অথবা আমরা বলতে পারি কেন হাইড্রেটিস সিস্ট ক্যালসিফাইড হয়েছে। এবার হাইড্রেটিস সিস্ট ক্যালসিফাইড কিভাবে বলতে পারবো, এটা দেখে তো বোঝার সুযোগ নেই। একটাই বোঝার সুযোগ আছে, যদি পেশেন্টের আগের আলট্রা করা থাকে, সেখানে যদি লেখা থাকে যে তার এই বরাবর কিছু একটা হাইড্রেটিস সিস্ট ছিল, এখন আপনি আবার আলট্রা করতে গেছেন, করতে গিয়ে দেখেন যে এখানে কি নাই, কোনো হাইড্রেটিস সিস্ট নেই। সেই হাইড্রেটিস সিস্টের জায়গায় আপনি দেখতে পাচ্ছেন যে এরকম হাইপারিকুইক স্ট্রাকচার প্রডিউসিং পোস্টেরিয়র অ্যাকুস্টিক শ্যাডো, তাহলে আপনি বলবেন যে এটা ক্যালসিফাইড হাইড্রেটিস সিস্ট। তাহলে এক কথায় বললে, আমরা লিভারের যদি হাইড্রেটিস সিস্ট আসে, সেটা আমাদেরকে 4টা ভাবে প্রেজেন্ট করতে পারে। একটা হচ্ছে তিনটা লেয়ার নিয়ে প্রেজেন্ট করতে পারে, 1 2 3, অথবা হতে পারে সে হানিকম্বিং নিয়ে আসতে পারে, 3 নম্বর সে সেপ্টেশন নিয়ে আসতে পারে, অথবা লেটার স্টেজে সে আমাদের কাছে ক্যালসিফিকেশন নিয়ে আসতে পারে। এখন বলেন হাইড্রেটিস সিস্ট আমরা ডায়াগনোসিস করতে পারবো কিনা? এটাকে দেখে কোনোভাবে কি আপনার মনে হয় এটা সিম্পল সিস্ট? এগুলাকে দেখে কোনোভাবে দেখে কি মনে হয় এটা সিম্পল সিস্ট? না। না। এবং এগুলোর প্রত্যেকটা এখন এত স্পেসিফিক ডায়াগনস্টিক ক্রাইটেরিয়া, ফলে এটার কোনো সাথে ওভারল্যাপ করার সুযোগ নেই। তখন আপনার ডায়াগনোসিস হবে কি, এটা কি, এটা অবশ্যই আপনার ডায়াগনোসিস হবে কি, হাইড্রেটিস সিস্ট। আমি পারবো হাইড্রেটিস সিস্ট ডায়াগনোসিস করতে পারে প্র্যাকটিক্যালি পাইলে? বুঝতে পারছেন আপনারা? হ্যালো? জি। হ্যালো? জি। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। ওকে। এখন তাহলে আমরা পড়ার কথা ছিল সিস্ট, অ্যাবসেস, ম্যাস, ক্যালসিফিকেশন। তাহলে আমরা সিস্ট পড়ে ফেলছি। সিস্ট 2 রকম, একটা সিম্পল সিস্ট, একটা কমপ্লেক্স সিস্ট। এখন সিস্টের পর আমরা জানবো অ্যাবসেস। অ্যাবসেসটা কি? অ্যাবসেস মানে কি হচ্ছে আপনার, যে লিভারের কোনো একটা জায়গায় কি যে পাস কালেকশন আছে। তাহলে পাস কালেকশন হলে এটাকে আমরা কি রকম দেখতে পাবো, এটা কি অ্যানিকুইক দেখতে পাবো, নাকি হাইপারিকুইক দেখতে পারবো, নাকি হাইপোইকুইক দেখতে পাবো, নাকি মিক্স দেখতে পাবো? কি বলে, আপনাদের সেন্স কি বলে? মিক্স। মিক্স, রাইট। তাহলে এখন এটার দিকে তাকান। এটা লিভার, লিভারের মধ্যে এখানে কি দেখতে পাচ্ছেন, কোনো কিছু দেখতে পাচ্ছি? এটা কি নর্মাল লিভার লাগতেছে, না কোনো প্যাথোলজি লাগতেছে এটার মধ্যে? কালো আর সাদা মিক্স। হ্যাঁ, সাদাও আছে, কালো আছে, 2 রকম আছে না? তাহলে এখানে কি আছে, এখানে হাইপার ইকুইকিউ আছে, হাইপো ইকুইকিউ। তাহলে এটা কি হয়েছে, মিক্সড ইকোজেনেসি। যখন আপনি দেখতে পাবেন একটা মিক্সড ইকোজেনেসি স্ট্রাকচার, তাহলে এটা কি ডায়াগনোস হবে, আপনার অ্যাবসেস হবে। তাহলে মিক্সড ইকোজেনেসি স্ট্রাকচার ক্রাইটেরিয়া গুলো কি কি থাকবে? একটা হচ্ছে এটা মিক্সড ইকোজেনেসি স্ট্রাকচার,
ওয়ালটা কি থাকবে, ঠিক থাকবে, এবং কি থাকবে ইরেগুলার। এটা ওয়ালটা কোন দিকে, যে ওয়ালের পুরো বাউন্ডারি এটা ক্লিয়ার বোঝা যায় না, ইরেগুলার হয়ে আছে। তাহলে মিক্সড ইকোজেনিক স্ট্রাকচার সাথে হচ্ছে আপনার কি থাকবে, ইরেগুলার ওয়াল, তাহলে এটা ডায়াগনোসিস হবে কি, অ্যাবসেস। এখন এক্ষেত্রে আরেকটা জিনিস মনে রাখবেন, এইটা যে মিক্সড ইকোজেনিক স্ট্রাকচার আছে এটাকে অ্যাবসেস বলতেছি, কিন্তু এর সাথে একটা ক্লিনিক্যাল হিস্ট্রি দিবে। ক্লিনিক্যাল হিস্ট্রি কি দিবে, কোনো পেশেন্টের যদি অ্যাবসেস হয় তার ক্লিনিক্যাল হিস্ট্রি কি থাকবে, তার ক্লিনিক্যাল হিস্ট্রি থাকবে হচ্ছে যে তার চিলস এন্ড রাইগর ফিভার থাকবে। একটা অ্যাবসেসের পেশেন্টের কি থাকবে, চিলস এন্ড রাইগর ফিভার থাকবে। তাহলে আপনি যখন এরকম মিক্সড ইকোজেনিক স্ট্রাকচার দেখলেন, ইরেগুলার ওয়াল দেখলেন, থিক ওয়াল দেখলেন, তাহলে সেক্ষেত্রে তার আপনার মাথায় আসলো যেটা অ্যাবসেস হতে পারে। তাই বলে হতে পারে কেন, এটা অ্যাবসেসই না, এখানে একটা ডিডি রাখবে। সে ডিডিটা কাকে রাখবেন, সে ডিডিটা রাখবে একটা ম্যাসকে। অ্যাবসেস এর ডিডি থাকবে হচ্ছে একটা ম্যাস। তাহলে আমি আলাদা করবো কিভাবে, এটা কি ম্যাস নাকি অ্যাবসেস? অ্যাবসেসের রুগীর চিলস এন্ড রাইগর ফিভার থাকবে, কিন্তু ম্যাসের রুগীর চিলস এন্ড রাইগর ফিভার থাকবে না। কথা বোঝা গেছে? আর পরবর্তীতে যখন আপনারা তো এখনো সিএমইউ, যখন পরবর্তী ডিপ্লোমা শিখবেন, ডপলার শিখবেন, তখন জানতে পারবেন যে ম্যাস যদি হয় তাহলে সেক্ষেত্রে কি হবে, এখানে যদি আমি ডপলার দিই তাহলে তার ভাস্কুলারিটি বেশি নিবে। আর অ্যাবসেস এর মধ্যে তো ভেসেল নিউ ভেসেল নাই, ফলে তার মধ্যে কি ভাস্কুলারিটি নিবে না। এটা শুধু শুনে রাখেন। তবে আপনি যেহেতু আলট্রা করতে গেলে প্র্যাকটিক্যালি কিভাবে ডায়াগনোস করবেন, আপনি একটা মিক্সড ইকোজেনিসিটি স্ট্রাকচার পেলেন, থিক ওয়াল পেলেন, ইরেগুলার পেলেন, আপনার ডিডি হলো অ্যাবসেস অর ম্যাস। আপনি অ্যাবসেস থেকে ম্যাসকে আলাদা করবেন কিভাবে, যার অ্যাবসেস আছে তার চিলস এন্ড রাইগর ফিভার থাকবে, কিন্তু যার ম্যাস থাকবে তার চিলস এন্ড রাইগর ফিভারটা থাকবে না। পারবো আমরা অ্যাবসেসটা ডায়াগনোসিস করতে? জি ভাইয়া। ওকে। এখন এই অ্যাবসেসটা, লিভারের অ্যাবসেস হতে পারে দুই রকম। একটা হতে পারে অ্যামিবিক অ্যাবসেস, একটা হতে পারে পায়োজেনিক অ্যাবসেস। অ্যামিবিক অ্যাবসেসটা কি রকম দেখেন, এটা একটা অ্যামিবিক অ্যাবসেস। কেন অ্যামিবিক অ্যাবসেস বলতেছি, কারণ এটা সিঙ্গেল। অ্যামিবিক অ্যাবসেস সবসময় লিভারে থাকে হচ্ছে সিঙ্গেল। আর যদি পায়োজেনিক অ্যাবসেস হয় তখন লিভারে পায়োজেনিক অ্যাবসেস থাকে মাল্টিপল। এবং অ্যামিবিক অ্যাবসেসটা সাধারণত লিভারের সেন্টারের দিকে থাকে, আর পায়োজেনিক অ্যাবসেসটা সাধারণত লিভারের ডায়াফ্রামের দিকে বেশি থাকে। দেখি একটা পায়োজেনিক অ্যাবসেসের, তাহলে বুঝতে সুবিধা হবে। এই, তাহলে এখন দেখেন, এটা হচ্ছে একটা অ্যামিবিক অ্যাবসেস। কেন অ্যামিবিক বলতেছি, কারণ এখানে একটা সিঙ্গেল অ্যাবসেস আছে। সিঙ্গেল অ্যাবসেস আছে অলমোস্ট সেন্টারের দিকে। আর এই যে এখানে একটা অ্যাবসেস, এখানে একটা অ্যাবসেস, এখানে একটা অ্যাবসেস, এখানে একটা অ্যাবসেস, চারটা অ্যাবসেস দেখতে পাচ্ছি। তাহলে মাল্টিপল অ্যাবসেস যদি থাকে সেটা আমরা দেখবো হচ্ছে কিসের, পায়োজেনিক অ্যাবসেস। এবং মাল্টিপল অ্যাবসেস হওয়ার কারণে সেই অ্যাবসেস গুলোর সাইজটা হয়, পায়োজেনিক অ্যাবসেসের সাইজ গুলো হয় ছোট ছোট। আর অ্যামিবিক অ্যাবসেসের সাইজ, একটা যেহেতু অ্যাবসেস তৈরি হয় এই জন্য এক্ষেত্রে সাইজটা হয় বড়। তাহলে আমরা কি আলট্রা করতে গিয়ে অ্যাবসেস ডায়াগনোসিস করার পরে আমাদের পয়েন্ট দিয়ে আমরা কি বলে দিতে পারবো না এটা কি পায়োজেনিক অর অ্যামিবিক? কারণ অ্যামিবিক হবে, অ্যাবসেস হবে একটা, সাইজে বড়, সাধারণত এটা লিভারের সেন্টারের দিকে থাকে। পায়োজেনিক অ্যাবসেস থাকে মাল্টিপল, সাইজে ছোট, এবং সাধারণত এগুলো স্কেটার দিয়ে থাকে, তবে ডায়াফ্রামের দিকে বেশি থাকে। তাহলে এর মাধ্যমে কি আমরা অ্যামিবিক অ্যাবসেস এবং পায়োজেনিক অ্যাবসেস আলাদা করে বলতে পারবো না? এটা বোঝা গেছে? জি ভাইয়া। ওকে, গেল। তাহলে আমাদের সিস্ট শেষ, অ্যাবসেস শেষ, বাদ থাকলো কি, ম্যাস এন্ড ক্যালসিফিকেশন। আর ম্যাসটা আমরা দেখি, ম্যাস কিরকম দেখা যায় সোনোলজিক্যালি। ম্যাথ সোনোলজিক্যালি মিক্স দেখতে পারি, আমরা বলছি একটু আগে, তাই না? কিন্তু ম্যাথ আসলে ইনিশিয়ালি আমরা প্রথম দিকে ম্যাথটাকে আমরা দেখি না, এই মিক্সড ইকোজেনিসিটি দেখি না। ইনিশিয়ালি ম্যাথটাকে আমরা দেখতে পাই হাইপোইকিউক। যখন এটা ইন দ্য লং রান এর মধ্যে ক্যালসিফিকেশন জমতে জমতে এটাকে আমরা দেখতে পাই তখন কি, মিক্সড ইকোজেনিসিটি। আরো বেশি ক্যালসিফিকেশন হয়ে গেলে তাকে আমরা দেখতে পাই কি, হাইপারইকিউক দেখতে পাই। তাহলে ম্যাথ আমাদের কাছে হাইপোইকিউক হতে পারে, তারপর হচ্ছে আমাদের কাছে মিক্সড ইকোজেনিসিটি হতে পারে, হাইপার ইকিউ হতে পারে। সেটা মিক্স দেখবো না হাইপার দেখবো, এটা নির্ভর করবে ম্যাচ কত বেশি দিন ধরে আমাদের শরীরে এটা লাস্টিং করতেছে। আর ইনিশিয়ালি আমরা একটা ম্যাচকে দেখতে পাই কিরকম, হাইপার ইকিউ। আমরা একটা ছবি দেখি তাহলে বুঝতে আমাদের সুবিধা হবে। আমরা একটা ম্যাচ দেখি। ওকে, সিস্ট গেল, হাইড্রোসিস্ট, আমরা একটা ম্যাচ দেখি তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, এই একটা ম্যাচ দেখ। এখন দেখুন তো, এই লিভারটা দেখে কোনো সমস্যা লাগে আপনাদের কাছে? এটা তো একটা লিভার দেখতেছি, কোনো সমস্যা লাগে? উপরে রাউন্ড একটা দেখছি, হাইপো ইকুয়েট মাস আছে। হ্যাঁ, একবার একবার তাকাইলে মনে হচ্ছে কি এটা একটা লিভার দেখতেছি, কিন্তু এখানে একটা ফোকাল একটা লেশন দেখতে পাচ্ছি এবং হাইপোইকিক দেখতে পাচ্ছি, তাই না? এই যে হাইপোইকিক ফোকাল লেশন দেখতে পাচ্ছেন, অলমোস্ট রাউন্ড, এই স্ট্রাকচারটা হচ্ছে কি একটা ম্যাস। এবার বুঝা গেছে কথাটা? এবং এখানে যদি আপনার ডপলার থাকতো তাহলে কি করতেন, একটু ডপলার মেরে দিলে দেখতেন যে অনেক বেশি ভেসেল ভাস্কুলারিটি নিচ্ছে। আর ডপলার না থাকলে এটা কি হবে, এটা ম্যাসই হবে, কারণ আপনি আর কোন স্ট্রাকচারের সাথে এটা কনফিউশন লাগতেছে। এটাকে দেখে সিস্ট মনে হয়, এটাকে দেখে কি অ্যাবসেস মনে হচ্ছে, তাহলে এটা কি, এটা ম্যাস। এবার বুঝা গেছে? এরকম ভাবে আপনার কাছে প্রেজেন্ট করতে পারে। তাহলে হাইপোইকিক থাকবে, রাউন্ড থাকবে, এবং যদি আমি যদি ডপলার দিতে পারি তাহলে সেক্ষেত্রে আমার কি থাকবে, এটা
সেটা হচ্ছে দেখা যাবে যে আপনার সে আপনার ই করতেছে, এই ভাস্কুলারিটি বেশি হচ্ছে, বলে আমার তো ডপলার নেই, তাহলে আমি কি করবো? আপনি দিবেন স্পেস অকুপাইং লেশন, এটা তো একটা লিভারের কি স্পেস অকুপাইং লেশন না? লিভারের একটা স্পেস অকুপাইং, ডিডি তে দিবেন কি এটা ম্যাস। এবার বুঝতে পারছেন কথাটা? রিপোর্টে যখন আপনি দিবেন তখন দিবেন স্পেস অকুপাইং লেশন ইন দ্য লিভার, ডিফারেন্সিয়ালস হচ্ছে কি আপনার ম্যাস গেল। ওকে, তাহলে এই ছবিটা দেখেন তো, নিচের ছবিটা, এটাতে কি দেখতে পাই? এটাতে কোনো সমস্যা দেখতে পাই? মিক্সড। মাল্টিপল হ্যাঁ, এই নিচের ছবিটাতে কোনো সমস্যা দেখতে পাই আমরা? কোনো কিছু আছে? হ্যাঁ, মাল্টিপল মাল্টিপল, ফোকালেশন। তাই না? মানে হাইপোইকিক আছে কিন্তু একটা না, অনেকগুলো আছে, তাই না? এই একটা দুইটাতে কতগুলো আছে, তার মানে এটা কি? এটা হচ্ছে মেটাস্টেটিক। মানে মেটাস্টেসিস হওয়ার কারণে কি হচ্ছে? লিভারে মেটাস্টেসিসের কারণে এটা মেটাস্টেটিক ম্যাস। এবার বুঝতে পারছেন মেটাস্টেটিক ম্যাসটা কিরকম ভাবে প্রেজেন্ট করে, আর একটা সলিটারি ম্যাস কিভাবে আমাদের কাছে প্রেজেন্ট করে। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম ম্যাস কি আসবে, হাইপোইকিক থাকবে, রাউন্ড থাকবে। ইনক্রিজ ভাস্কুলারিটি, এটা আপনার যদি শুনে রাখেন, প্র্যাকটিক্যালি আপনি ইমপ্লিমেন্ট করতে পারবেন না। আপনি দিবেন হচ্ছে স্পেস অকুপাইং লেশন ইন দ্য লিভার, আর এটার আপনি ডিফারেন্সিয়াল দিবেন ম্যাস, ঠিক আছে? আর এটা থাকলে কিন্তু এটা দেখলে আসলে এগুলো এত টিপিক্যাল ছবি, আপনি যখন প্র্যাকটিক্যালি পাবেন তখন আপনার মাথায় ডিডি আসবে না, কিন্তু এটা তো ডায়াগনোসিস মেটাস্টেসিস। এটা দেখে বলুন যে এটা হেপাটিক ম্যাস। এরকম আর কোনো ছবি আপনি দেখছেন? ফলে এটা ডায়াগনোসিস আপনার কি থাকবে? এটাই থাকবে, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের কি ম্যাস জানা হয়ে গেছে? এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে? ওকে, তাহলে আমরা ফোকাল লেশনের মধ্যে জানতে পারছি সিস্ট, অ্যাবসেস, ম্যাস। বাদ থাকলো কি? ক্যালসিফিকেশন। কিন্তু ক্যালসিফিকেশন আমরা শর্টে আগেই বলে ফেলেছি। কেমনে বলে ফেলেছি? আমরা বলছি ক্যালসিফিকেশন মানে কি, মানে ক্যালসিয়াম জমতেছে, মানে কি স্টোন ফর্ম করতেছে। ফলে একটা ক্যালসিফিকেশন দেখতে পাবেন কি, এই যে একটা লিভার দেখতে পাচ্ছি, লিভারের মধ্যে কি দেখা যাচ্ছে? এখানে একটা হাইপার ইকুইক স্ট্রাকচার আছে, এবং হাইপার ইকুইক স্ট্রাকচারটা আমাদের কি করতেছে? প্রডিউসিং পোস্টেরিয়র অ্যাকুস্টিক শ্যাডো। তাহলে লিভারে যখন দেখবেন যে আপনার হাইপার ইকুইক স্ট্রাকচার প্রডিউসিং পোস্টেরিয়র অ্যাকুস্টিক শ্যাডো, তাহলে ডায়াগনোসিস কি? লিভার ক্যালসিফিকেশন। তাহলে ক্যালসিফিকেশন আমরা পারবো? রিপিট করেন প্লিজ। হ্যাঁ, লিভারে যে কোনো যে কোনো অর্গানে যদি আমি কি দেখতে পাই, একটা হাইপার ইকুইক স্ট্রাকচার আছে প্রডিউসিং পোস্টেরিয়র অ্যাকুস্টিক শ্যাডো, পিছনের দিকে কি শ্যাডো দিচ্ছে না? এরকম করে ছায়া দিচ্ছে না? একটা হাইপার ইকুইক স্ট্রাকচার জি জি। পিছনে ছায়া দিচ্ছে, তাহলে এটা কাকে ইন্ডিকেট করতেছে? একটা স্টোন বা ক্যালসিফিকেশন। ক্যালসিফিকেশন আর স্টোন আসলে আলাদা কিছু না, এটা প্যাথোলজিক্যালি দুজনই সেম। শুধুমাত্র সলিড স্ট্রাকচারে যদি ক্যালসিফিকেশন হয় তখন তাকে আমরা ক্যালসিফিকেশনই বলি। আর যদি কোনো লুমেনের মধ্যে ক্যালসিফিকেশন হয় তখন সেটাকে বলি স্টোন। যেমন গলব্লাডারের মধ্যে যখন ভিতরে ক্যালসিফিকেশন হয় তখন তাকে বলতেছি স্টোন, আসলে জিনিসটা ক্যালসিফিকেশন। আবার লিভার প্যারেনকাইমের একটা সলিড স্ট্রাকচার, সলিড স্ট্রাকচারের মধ্যে ক্যালসিফিকেশন হচ্ছে, তখন তাকে শুধুমাত্র ক্যালসিফিকেশনই বলতেছি, লিভার স্টোন কেউ বলে না। কখনো কি শুনছেন লিভার হেপাটিক স্টোন? এই কথা কিন্তু শুনি না আমরা, হেপাটিক ক্যালসিফিকেশন শব্দটা শুনি। আবার গলব্লাডারে কিন্তু ক্যালসিফিকেশন শব্দটা শুনি না, গলব্লাডার বলে স্টোন। তার মানে জিনিস কি? প্যাথোফিজিওলজিক্যালি দুজনই সেম, শুধুমাত্র লুমেনের মধ্যে যদি থাকে ক্যালসিফিকেশনটা তখন সেটাকে বলতেছি স্টোন, আর যখন প্যারেনকাইমের মধ্যে থাকতেছি তখন সেটাকে বলতেছি ক্যালসিফিকেশন। পার্থক্যটা ধরতে পারছেন? ক্যালসিফিকেশন টার্মটা কখন ব্যবহার করবেন আর স্টোন টার্মটা জি কখন জি। ব্যবহার করবেন? লুমিনাল অর্গান আর সলিড অর্গানের ক্ষেত্রে চেঞ্জটা রাইট, আসবে। সলিড অর্গানে বলবো ক্যালসিফিকেশন, আর লুমেনের মধ্যে বলবো চেস্ট। এবার এবার এটা ক্লিয়ার না? এখন তাহলে দেখেন তো, সেটা যাই হোক না কেন, সোনোলজিক্যাল ক্রাইটেরিয়া কি? সোনোলজিক্যাল ক্রাইটেরিয়া হচ্ছে তাকে আমি হাইপার ইকুইক দেখবো, পিছনে পোস্টেরিয়র অ্যাকুস্টিক কি দিবে? শ্যাডো দিবে। তাহলে হাইপার ইকুইক স্ট্রাকচার প্রডিউসিং পোস্টেরিয়র অ্যাকুস্টিক শ্যাডো, তখন সেটাকে ডায়াগনোসিস হয়ে যাবে কি আপনার? ক্যালসিফিকেশন। তাহলে আমরা ক্যালসিফিকেশন ডায়াগনোসিস পারবো? সবাই হোপ বুঝতে সো। পারছে? ওকে, না বুঝতে বলেন, শেষ আমাদের প্রায়। আচ্ছা হ্যাঁ, দেখো তো, হাইব্রিড সিস্টেমটা সেম এরকমই ছিল। রাইট, আমি তো এই কথাটাই বলে আসছি। রাইট, আমি এই কথাটা বলছি, হাইড্রেটিস সিস্টের লাস্ট স্টেজ যেটা, সেটা আমরা কি দেখে আসছি? হাইপার ইকুইক স্ট্রাকচার প্রডিউসিং পোস্টেরিয়র অ্যাকুস্টিক শ্যাডো। ঠিকই তো আছে, কারণ হচ্ছে কি হাইড্রেটিস সিস্টে কি হয়ে গেছে? ক্যালসিফাইড হয়ে গেছে। কেন একটা সিস্ট পরে ক্যালসিফিকেশন হতে পারে না? একটা ম্যাস পরে ক্যালসিফিকেশন হতে পারে না? একটা ম্যাসের মধ্যে কি ক্যালসিফিকেশন হতে পারে না? ম্যাসের মধ্যে। জি আবার একটা সিস্টের মধ্যে ক্যালসিফিকেশন হতে পারে না? এখন এই কথাই জি। বলে আসলাম, এই যে হাইড্রেটিস সিস্ট একেবারে লেটার স্টেজে কি হবে? রিজলিউশন স্টেজে সে কি হয়ে যেতে পারে? ক্যালসিফিকেশনে কি করে দিতে পারে আপনার? পুরোটা ক্যালসিফাইড হয়ে যেতে পারে, তখন আমরা বলি কি? ক্যালসিফাইড হাইড্রেটিস সিস্ট। এখন আপনার প্রশ্ন হতে পারে, আমি কেমনে বুঝবো এটা হাইড্রেটিস সিস্ট ক্যালসিফাইড হয়েছে? এটা এমনি দেখে বুঝো, এরকম একটা ছবি দিলে আপনার ডায়াগনোসিস হবে হেপাটিক ক্যালসিফিকেশন। কিন্তু যদি তার হিস্ট্রি থাকে অথবা আগের প্রিভিয়াস আলট্রা থাকে, সেখানে আপনি দেখলেন যে ও আচ্ছা, তার এই বরাবর আগে একটা হাইড্রেটিস সিস্ট ছিল, সেই বরাবর আপনি কি দেখতে পাচ্ছেন? ক্যালসিফিকেশন দেখতে পাচ্ছেন। তাহলে এবার আপনি বুঝলেন যে ও আচ্ছা, তাহলে হাইড্রেটিস সিস্টটা
ক্যালসিফাইড হয়ে গেছে। কিন্তু আপনাকে যদি শুধু এই ছবিটা দেয়, আগে কোনো হিস্ট্রি কিছু দেয়, তাহলে আপনার ডায়াগনোসিস কি থাকবে? তাহলে হেপাটিক ক্যালসিফিকেশন থাকবে। বুঝতে পারছেন এবার কথাটা? জি। ওকে, গেল। তাহলে আমরা ক্যালসিফিকেশনটা গেল। এখন বাড়তি একটা ছবি দেখেন, এটা যদি বুঝেন তাহলে এই ছবিটা বলেন তো, এই ছবিতে কোনো কিছু দেখা যায়? এই ছবিতে কোনো সমস্যা আছে? এটাতে তো আপনি হেপাটিক ক্যালসিফিকেশন পেলেন, এই ছবিতে কোনো সমস্যা পান? হোয়াইট একটা লেশন দেখা যাচ্ছে। রাইট, আপনি সঠিক ধরছেন। কারণ হচ্ছে এখানে আপনি কি দেখছেন, এখানে একটা হাইপার, আমরা হোয়াইট বলবো না, আমরা যেহেতু সোনোলজিতে আছি, আমরা হাইপার একটা রাউন্ড লেশন দেখতে পাচ্ছি, তাই তো? আপনার ডায়াগনোসিসটাকে, আপনার ডায়াগনোসিস ক্যালসিফিকেশন, কারণ ক্যালসিফিকেশন তো হাইপার থাকে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, কিন্তু আমি বাট এখানে তো শ্যাডো নাই। রাইট, আপনি আসলে খুব ভালো, মানে আপনার সেন্স ভালো। আপনি দেখেন, আপনি এটা ধরেই ফেলছেন যে আমার তো ক্রাইটেরিয়া হচ্ছে ক্যালসিফিকেশন বলতে হলে তার হাইপার একুইক স্ট্রাকচার প্রডিউসিং পোস্টেরিয়র অ্যাকুস্টিক শ্যাডো। তো এটা তো হাইপার একুইক পাইছি, কিন্তু শ্যাডো তো দিচ্ছে না, তার মানে এটা ক্যালসিফিকেশন না। যখন আপনি দেখবেন যে হাইপার একুইক স্ট্রাকচার আছে কিন্তু পোস্টেরিয়র কোনো শ্যাডো নাই, তাহলে এটা ডায়াগনোসিস হচ্ছে কি হেমানজিওমা। এবার বুঝতে পারছেন হেমানজিওমা কিভাবে আমরা ডায়াগনোসিস করব? তাহলে ক্যালসিফিকেশনের জি। থেকে হেমানজিওমা আলাদা করব কিভাবে? দুজনই হাইপার একুইক স্ট্রাকচার, কিন্তু হেমানজিওমাতে পোস্টেরিয়র অ্যাকুস্টিক শ্যাডো দিবে না, আর ক্যালসিফিকেশনে পোস্টেরিয়র অ্যাকুস্টিক শ্যাডো দিবে। এবার পার্থক্যটা ধরতে পারছেন? হ্যাঁ। ওকে, তাহলে আমরা পারবো না, তার মানে এর মাধ্যমে কিন্তু আমাদের ইসে শেষ। আপনার, আমরা বলছি সিস্ট, অ্যাবসেস, ম্যাস, ক্যালসিফিকেশন। আমি যখন চারটা শব্দ বলতেছি আপনার মাথার মধ্যে ঘুরতেছে না যে ডিজিজ গুলা কি কি বলছি আমরা? সিস্ট বলছি, সিম্পল সিস্ট, কমপ্লেক্স সিস্ট মানে হাইড্রেটেড সিস্টটা, অ্যাবসেসটা বলছি, ম্যাস বলছি, ক্যালসিফিকেশন বলছি। আপনি কি এই রোগগুলো ডায়াগনোসিস করতে পারবেন না প্র্যাকটিক্যালি? যখন আপনার আলট্রাটা সামনে আসবে, রুগীটার সামনে পেয়ে যাবেন এরকম, আমরা প্র্যাকটিক্যালি গেলে এগুলো আমাদের সেন্সে আসবে, তখন এগুলো পারবো, তাই তো? গেল। তাহলে লাস্ট আমি আরেকটা ডিজিজ দিয়ে শেষ করে দিচ্ছি ক্লাস। সেটা হচ্ছে যে এটা এটা খুবই রেয়ার, হেপাটিক ক্যান্ডিডিয়াসিস। তা আমি শুরুতে আবার কথাটা বললাম যে এটা খুব রেয়ার। কেন এটা রেয়ার বললাম? কারণ লিভারে যদি আপনার এই ক্যান্ডিডিয়াসিস হইতে হয়, তাহলে পেশেন্টের ইমিউনোসাপ্রেশন অনেক বেশি পরিমাণে হইতে হয়। কারণ এই পেশেন্ট যদি অনেক বেশি ইমিউনোসাপ্রেস না থাকে, তাহলে এরকম হেপাটিক ক্যান্ডিডিয়াসিস খুব কমনলি আমরা পাই না। ঠিক আছে, তো এখন হেপাটিক ক্যান্ডিডিয়াসিস খুবই রেয়ার, একবার শুধু জেনে গেলেন, ভুলে গেলে অসুবিধা না, খুব একটা কমনলি পাবেন না। সেটা কি? এখানে দেখেন, এই যে একটা রাউন্ড লেশন আছে, এই রাউন্ড লেশনের মধ্যে বাইরের দিকে আছে হাইপোইকুইক, ভিতরের দিকে কি আছে হাইপার ইকুইক। তাহলে কি ভিতরে হাইপার ইকুইক সেন্টার, বাইরের দিকে কি আছে হাইপোইকুইক একটা বাউন্ডারি আছে। এটা দেখতে কিসের মতো মনে? বুলস আই এর মতো লাগতেছে। এরকম বুলস আই অ্যাপিয়ারেন্স যদি দেখেন, তাহলে ডায়াগনোসিস হচ্ছে কি হেপাটিক ক্যান্ডিডিয়াসিস। খুব মাথায় চাপ নেওয়ার দরকার নাই, শুধু একবার জেনে রাখলেন যে হেপাটিক ক্যান্ডিডিয়াসিস বলে একটা রোগ আছে। সেখানে আপনার সেন্টারে থাকে হাইপার ইকুইক, বাইরে থাকে হাইপোইকুইক। এরকম কোন স্ট্রাকচার আমরা দেখে আসছি? সেন্টারে হাইপার ইকুইক, বাইরে হাইপোইকুইক, এরকম বলে কোন স্ট্রাকচার কি আগে দেখে আসছি আমরা? না। না। তাও এটা পেলে আপনার ডায়াগনোসিস হচ্ছে হেপাটিক ক্যান্ডিডিয়াসিস। তবে মনে রাখবেন যে এটা যে খুব কমনলি খুব পাবেন তা কিন্তু না। তাহলে টেনশন করার কিছু নেই, শুধু একটা প্যাথোলজি আপনার থিওরিটিতে জানার দরকার, এই জন্য আপনাকে জানাই দেওয়া হয়েছে। তাহলে এর মাধ্যমে কিন্তু আমাদের পুরো ক্লাসটা কিন্তু শেষ হয়ে গেছে। আমরা বলছি, আমরা প্রথমে আমরা একটু রিক্যাপিচুলেট করে নিই। প্যাথোলজি গুলো কি কি পড়ছি? প্যাথোলজি পড়ছি হচ্ছে আমরা কনজেনিটাল অ্যানোমালিসটা, 2 নম্বরে পড়ছি হচ্ছে লিভারের ডিফিউজ লেশন গুলা, 3 নম্বরে পড়ছি লিভারের ফোকাল লেশন গুলা। তাহলে ডিফিউজ লেশনের মধ্যে আমরা কি পড়ছিলাম? অ্যাকুট হেপাটাইটিস, ক্রনিক হেপাটাইটিস, সিরোসিস অফ দ্য লিভার, এবং হচ্ছে ফ্যাটি লিভার ডিজিজ। আর আমাদের ফোকাল লেশনের মধ্যে কি পড়ছি আমরা? সিস্ট পড়ছি, সিম্পল সিস্ট, হাইড্রেটিস সিস্ট, অ্যাবসেস পড়ছি, ম্যাস পড়ছি, ক্যালসিফিকেশন পড়ছি। তাহলে এর মাধ্যমে আমাদের পুরো প্যাথোলজি শেষ। আর বলেন যে এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা, বা আপনারা ধরতে পারছেন কিনা? আমাদের কিন্তু ক্লাস শেষ, কারণ আমরা জেনে গেছি লিভারের নর্মাল একটা লিভারের আলট্রা করতে গেলে তার কি অ্যানাটমি জানতে হয়, কোন কোন ইন্ডিকেশনে লিভার আলট্রাটা আমাদের কাছে আসে, কি কি প্রিপারেশন নিতে হয়, কি পজিশন করতে হয়, কোন প্রব দিয়ে আলট্রা করতে হয়, কিভাবে স্ক্যান করতে হয়, স্ক্যান করে কিভাবে বুঝতে হয় এটা নর্মাল লিভার অথবা অ্যাবনর্মাল লিভার, এটা আমরা কিভাবে বুঝবো। এ পর্যন্ত ছিল আমাদের নর্মাল অ্যানাটমিক্যাল বা নর্মাল আলট্রাসোনোগ্রাফি জানলাম। প্যাথোলজি ফাইন্ডিংস গুলাতে আমরা ফোকাল, ডিফিউজ এন্ড হচ্ছে আমার কনজেনিটাল, এই তিনটা দিয়ে আমরা প্যাথোলজি গুলো জানলাম। তাহলে বলেন এর বাইরে কোনো রোগ থাকবে না, ম্যাক্সিমাম রোগগুলো এর মধ্যে পাবেন আপনার প্র্যাকটিক্যাল ফিল্ডে। বলেন এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা, নাহলে আমরা ক্লাস শেষ করবো, কারণ আমাদের আজকের ক্লাস এখানেই শেষ। বলেন এর মধ্যে কারো কোনো প্রশ্ন আছে কিনা, বা বুঝতে কোনো কিছু বাদ আছে, কোনো কিছু জানার থাকলে বলতে পারেন। কারো কোনো কিছু জানার আছে? আমার স্যার, থ্যাংক ইউ স্যার, আপনি অনেক সুন্দর ক্লাস নিয়েছেন না, এবং ক্লাস সুন্দর ওটা বুঝেছেন অনেক বলি সুন্দর করে। না, ওটা বলে লাভ হবে না। আমি লাস্ট প্রশ্ন হচ্ছে যে এবার বলেন, আমরা যেহেতু অনলাইনে নিচ্ছি,
এখন আপনার এখানে আমাকে পরামর্শ দেন, আপনারা 4-5 জন আছেন, যে আমরা এখানে আর কিভাবে নিলে আপনাদের ব্যাচটা কিন্তু আমরা অনলাইন নিচ্ছি, ফলে সেকেন্ড ক্লাস যাচ্ছে, এটা এখানে বলেন আমাদের আর কোনো কিছুতে কারেকশন দরকার আছে কিনা, যাতে আপনারা যাতে আরো, যেহেতু ডিস্টেন্স লার্নিং, এটা কিন্তু একটু সমস্যা থাকেই, মানে যতটুকু আমরা চাই ততটুকু দিতে একটু অসুবিধা হয়। তো এখন বলেন এখানে আর কোনো কিছু যদি আপনাদের অ্যাড করা লাগে, যে আমরা যদি এটা অ্যাড করে দিয়ে আপনাদেরকে পড়াই, তাহলে আপনাদের জন্য বুঝতে আরো সুবিধা হবে। আজকে যদি কিছু থাকে সেটা বলেন, অথবা আপনারা ভেবে রাখবেন, যাতে নেক্সট ক্লাসগুলোতে আপনারা তো অনলাইনে নিব ক্লাসগুলো পাবেন। তো সেক্ষেত্রে আপনারা ভেবে রাখবেন যে আপনারা যাতে কনভেনিয়েন্ট হন। শুধু আমি পড়াই দিচ্ছি, আপনি প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট করতে পারতেছেন না বা আপনি বুঝতে পারতেছেন না, তাহলে তো আমরাও গেইনার হলাম না, আপনারাও গেইনার হলেন না। তো এই আজকের ক্লাসে যদি কোনো ড্রব্যাক থাকে, যে এই জায়গাটা কারেকশন করে নেক্সট ক্লাসগুলোতে আমরা ওটা ইনপুট করলে আপনাদের জন্য সুবিধা, ওইটা একটা। আর দ্বিতীয়ত, যদি আজকে কোনো সমস্যা খুঁজে না পান, পরে তো মাথায় আসবে যে এটা মনে হয় এরকম হলে ভালো হতো, আমাদেরকে নেক্সট ক্লাসগুলোতে অন্তত জানাবেন যে হচ্ছে যে আপনারা এটাকে এইভাবে অ্যাড করেন, না তাহলে স্যার, আমাদের আজকে কোনো প্রবলেম ছিল না, আর বাকিটা তো প্র্যাকটিক্যাল ক্লাস আপনারা দেখাই দিবেন। হ্যাঁ হ্যাঁ প্র্যাকটিক্যাল। আর শুনেন, যতই আমি থিওরি আপনাকে এত ভালো পড়াই না কেন, আপনার কিন্তু এটা পুরোটাই আমাদের প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড। আপনি প্র্যাকটিক্যাল যত ভালো পারবেন, থিওরিতে দেখবেন আস্তে আস্তে এমনি ঠিক হয়ে যাবে। ওটার দিকে বেশি ফোকাস করেন, প্র্যাকটিক্যালটা যাতে ভালো শিখতে পারেন, হ্যাঁ ওটার দিকে একটু ফোকাস করেন সবাই। ঠিক আছে, তাহলে আমি এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। হ্যাঁ, স্যার রেকর্ডিংটা দিয়ে দিয়ে। ঠিক আছে, আমরা রেকর্ডিং দিয়ে দিব।